অনুহি আর কিছু বলল না, সে নিচে চলে গেল। অভ্রও আসে। কয়েকটা পিঠা খেয়ে অভ্র সবার সাথে কিছু সময় কথা বলে চলে আসে। ভাঙা ফোনটা নিয়ে ছাদে আসে অভ্র। ছাদের এক কোণায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। তখন ওর ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে, কিন্তু কে ফোন করেছে জানে না। অভ্র রিসিভ করতে যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। ফোনের টাচে কাজই করছে না। প্রথমবার কেটে গেল। দ্বিতীয়বার কলে অনেক চেষ্টা করার পর রিসিভ হয়। হ্যালো, কে? কিরে, নাম্বার দেখিস না? ও নেহাল। হ্যাঁ গাধা, ভার্সিটি আসিস না যে? কি সমস্যা তোর? আর বললাম না, রাজ অনেক ঝামেলা করছে। কি করবি বল তো? আসবো রে। আর এমনি ভালো লাগছিল না, তাই আসিনি। ওদিক নিয়ে তোর ভাবতে হবে না। সময় মতো রাজের বিষয় দেখব। কাল ভার্সিটি আসবি? দেখা যাক, তোকে জানাবো। অভ্র কল কেটে দেয়। ছাদ থেকে নামতে যাবে, অভ্র ঘুরে দেখতে পায় অনুহে পেছনে দাঁড়িয়ে আছে। অভ্র স্বাভাবিকভাবে বলল, কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না, তাই ছাদে আসা। ও আচ্ছা, খাও খাও। অনুহি চলে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাতের খাবার খেয়ে বারান্দায় পায়চারি করছে অভ্র। অনুহি আসলো। অনুহি এসে বলল, বারান্দায় কি করছো? কিছু না। ও রুমে চলে ঘুমাবে না? হুম। অভ্র রুমে আসলো। অনিহ পেছন পেছনে রুমে প্রবেশ করলো। অভ্র বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে যাবে, তখন অনুহি বলল, বালিশ নিয়ে কোথায় যাও? সোফাই। সোফা যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সিরিয়াসলি? হ্যাঁ তুমি বেশি। মানে আমি সোফাতেই ঠিক আছি। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন। তার চেয়ে সোফা অনেক ভালো। অনুই কিছু বলার আগেই অভ্র সোফায় আসে। বালিশটা ঠিক মতো পেতে শুয়ে পড়ে সে। ঘুম আসছে না। অনুহি ঘুমিয়ে পড়েছে। অভ্র অনুহির কথা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এপাশ ওপাশ করেও ঘুমাতে পারছে না। অনুহির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে। সকালে ঘুম থেকে উঠে অভ্র অনুহিকে বিছানায় ঘুমাতে দেখে অভ্র ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে আসে। দিনের আলো একটু একটু করে ফুটছে। অভ্র ছাদে দাঁড়িয়ে পরিবেশ দেখছে। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্যটা। অভ্র এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্যের রংটা তখনও গাঢ় লাল হয়ে আছে। নীলা আসে অভ্রের পেছনে। ছাদে আসতে দেখছিল অভ্রকে। নীলা অভ্রের পেছনে এসে বলল, দুলা ভাই, শুভ সকাল। রাতে ঘুম কেমন হয়েছে? আরে নীলা যে, শুভ সকাল। ঘুম ভালো হয়েছে? তুমি এত সকালে? আমি তো প্রায়ই উঠি সকালে। সূর্যোদয় দেখছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ও। আপনি দেখতে অনেক সুন্দর। এমন একটা ছেলে আপুর বর কেন হলো? তাহলে কার বর হতাম? থাক, সেসব শুনতে হবে না। আচ্ছা থাকো, নিচে যাই। অভ্র দ্রুত নিচে চলে আসলো। এই নীলার মতলব অন্যরকম দেখে অভ্র এক প্রকার পালিয়েছে। অভ্রের খুবই বিরক্ত লাগছে, আর এখানে থাকতে পারছে না। অভ্র তার শাশুড়ির কাছে এসে চলে যাওয়ার পারমিশন নিয়ে নিল। রুমে এসে অভ্র তার কাপড় চোপড় গোছাতে থাকে। অনুহির রুম ভাঙে। অনুহি অভ্রকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কই যাবা? বাড়ি। এখানে ভালো লাগছে না। মানে কিসের? মানে চলে যাচ্ছি। কিসের যাওয়া? এখনো থাকবে 3 দিন। আচ্ছা, আপনিই থাকেন। আন্টি মানে আপনার মাকে বলছি আমার যেতে হবে। আমি গেলাম। এই আমিও যাব। মানুষজন কি ভাববে? হ্যাঁ, ভাববে জামাইকে তাড়ানোর হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা। এরপর দুজনে রেডি হয়ে নিচে চলে আসে। আর একদিন থেকে গেলে হয় না? না, যেতে হবে। অনু তুই তো। না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, তাহলে যা। অনুহের মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। অনুহির সেই বিখ্যাত কালো গাড়ির সামনে আসে দুজন। অভ্র পেছনের দরজা খুলতে যাবে, তখন অনুহি বলল, ওই, আমার কি তোমার ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তো আমার বউ। আস্তে আস্তে বলল। কিছু বললা? না। তাহলে সামনে আয়। অভ্র বুঝতে পারে না অনুহি একবার তাকে তুই বলেছে, আরেকবার তুমি বলছে। যদিও অনুহির এটা বেশ ভালোই লাগছে। অনুহি ড্রাইভিং সিটে বসলো। অভ্র তার পাশে বসেছে। অনুহি গাড়ি চালাতে থাকে। হঠাৎ অভ্র বলে, ম্যাম, আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা। এত তোর কোনো সমস্যা?
না। অভ্র চুপ হয়ে গেল। অনুহির প্রতি রাগ লাগছে, কিন্তু কিছু বলতেও পারছে না। সময় সুযোগ আসুক, ঠিকই কিছু শোনাবে। গাড়ি চালাতে থাকে অনুহি। হঠাৎ বাজারে এসে অনুহিকে অভ্র বলে, গাড়ি থামান তো। কেন? আরে থামান। অভ্রের কথা মতো গাড়ি থামায় অনুহি। অভ্র দ্রুত গাড়ি থেকে নামে। রাস্তার পাশে একটা ছোট্ট খাবারের হোটেলের দিকে অভ্র এগিয়ে যেতে থাকে। একটা ছোট বাচ্চা মেয়েকে হোটেলের মালিক মেরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিল। অনুহি গাড়ি থেকে নামে। অভ্র যে বাচ্চা মেয়েটির কাছে দাঁড়ালো, হাত বাড়িয়ে মেয়েটাকে উঠিয়ে বলল, রাত্রি, তুই এখানে? তোকে না বলেছি কিছু লাগলে আমাকে ফোন করতে? তোর মায়ের কাছে ফোন দিয়ে এসেছি কেন? ভাইয়া তুমি আসছো? অনেক ক্ষুধা লাগছে ভাইয়া, তাই আসছিলাম খাবার নিতে। আমাকে দিল না, আমাকে মারে। এই মারবো না তো তোকে ছাড়বো? বিজর্মার বাচ্চা, ময়লা হাতে টাকা ছাড়া পরেটা ধরলি কেন? যা এখান থেকে। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। রাত্রির চুলে হাত বুলিয়ে দিয়ে রাত্রি কাঁদছে। রাস্তার ওপরে পড়াতে কনুইটা কেটে গেছে। অভ্র বলল, কল দিসনি কেন আমাকে? তোমাকে কল করেছিলাম, তোমার ফোন বন্ধ বলেছিল। ও হ্যাঁ, আমার ফোন তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওই 5টা ডিম ভাজি, 10টা পরোটা আর সবজি ডাল প্যাক করে দেন। কার জন্য? এই ফকিন্নির জন্য? ওর টাকা আসে। দেখুন, আপনি কিন্তু বেশি কথা বলছেন। আপনাকে আমি আপাতত কিছু বলতে পারছি না। আপনার দোকান কিন্তু বন্ধ করে দেব। এই তুই কিডারে, যা এখান থেকে। অভ্র জোরে কয়েকবার শ্বাস নিয়ে রাগটাকে কন্ট্রোল করলো। কারণ পেছনে অনুহি দাঁড়ানো। সে চাচ্ছে না অনুহি তাকে রাগ করতে দেখুক। অভ্র টাকা বের করে দোকানের সামনে মেলে দেয়। দোকানি টাকা পেয়ে যা যা বলে সব কিছু দিয়ে দেয়। কয়েক মিনিট পর আরও পথশিশু দৌড়ে আসে অভ্রের কাছে। অভ্রকে পেয়ে ওরা সবাই ঘিরে ধরে। সবাইকে অভ্র সকালের নাস্তা করায়। তারপর সবাইকে বলে, তোরা আশ্রমে যা, আমি বাজার পাঠিয়ে দেব। কিন্তু সত্য হলো ভিক্ষা করা যাবে না। আর জাবেদ ভাই ঠিকমতো পড়াচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, আমি এখন গেলাম। আর এই হোটেলের নাম কি? মায়ের দোয়া ভাতের হোটেল। এই হোটেলকে দেখছি আমি। ওরা সবাই চলে যায়। অভ্রের নতুন কালো পাঞ্জাবিতে ধুলো ময়লা লেগে গেছে। তবে অনুহি এতক্ষণ অভ্রের এসব কাণ্ড দেখে অবাক হয়। ছেলেটা কতটা মিশুক। অভ্র গাড়ির দিকে ঘুরে। অনুহি ততক্ষণে গাড়ির ভিতরে এসে বসেছে। অভ্র দরজার কাছে এসে বলে, ম্যাম, আপনি চলে যান, আমি আসছি। কেন, কি সমস্যা? দেখছেন না আমার গায়ে ধুলো ময়লা লেগেছে? আপনার দামি গাড়িটা নোংরা হয়ে যাবে। চলে যান আপনি। সমস্যা নেই, উঠো। শিওর? হুম। অভ্র গাড়িতে বসলো। অনুহি চালাতে থাকে। অনুহি বলে, এই বাচ্চাগুলো কারা? ওরা পথশিশু। ওরা এই বাজারে ভিক্ষা করতো। বলছি এসব বাদ দিয়ে পড়াশোনা করতে। তা শুনছি তোমার কথা। কোথায় পড়ে? কে পড়ায়? পরে এখানের একটা স্কুলে। ও, তোমার সাথে দেখি ভালোই খাতির। হ্যাঁ, ওদের সাথে মাঝে মাঝে এসে মিশি, খেলা করি। যখন খুব মন খারাপ হয় তখন ওদের সাথে খেলতে আসি। কখন মন খারাপ হয়? অভ্র রিপ্লাই করলো না। কিছু সময় পর ওরা বাড়িতে চলে আসে। অভ্র সোজা বাড়িতে এসে গোসল করে নিল। দ্রুত রেডি হয়ে বাহিরে আসে। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আসে। অবশ্য আসার সময় তানিয়া ভাবি আর অনুই সামনে পড়ে। তানিয়া ভাবি অভ্রকে বলে, বাইরে যাচ্ছ মনে হয়, আসার সময় ফুচকা আনিও তো। আচ্ছা ঠিক আছে বলে চলে যায়। আজকে সবার সাথে দেখা করতে হবে ওর। সেই চায়ের দোকানে ওর বন্ধুরা আছে। অভ্র সেদিকে যেতে থাকে। অনুহির কোনো কাজ নেই। অভ্র বাহিরে। পুরো রুমটা সুন্দর করে গোছালো সে। বাড়িতে রেহানা বেগম আর তানিয়ার সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছে অনুহি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়। অভ্রের কোনো পাত্তা নেই। অনুহি ফোন করেছে অনেকবার, কিন্তু অভ্রের কোনো পাত্তা নেই। অভ্র আজকে বন্ধুদের পেয়ে ঘুরতে অনেক জায়গায়। রাত্রিদের আশ্রমে বাজার করতে করতে সময় গেছে অনেক। এখন চায়ের দোকানে বসে গল্প করছে তিনজন। ভার্সিটির পর অভ্র, নেহাল আর সিয়াম এই তিনজন একসাথে থাকে। মামা, তুই 3-4 মাস কোথায় ছিলি? গ্রামে ছিলাম। নানুর জমি নিয়ে একটা ঝামেলা চলছিল, তাই দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক। তাই বলে সিম চেঞ্জ
ফোন পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, তাই নষ্ট হয়ে যায় সব। ভাই এদিকে তোর বাড়িতে খোঁজ নিতে নিতে আমার পা ব্যথা হয়। ওই জানিস ম্যামের না বিয়ে ঠিক হয়েছিল, তারপর থেকে ম্যামও বেশ কদিন আসছে না ভার্সিটিতে। হ্যাঁ, ম্যামের বিয়ে তো অভ্র থেমে যায়। অনুহির সাথে অভ্রের বিয়ে হয়েছে এটা কেউ জানে না, সে কাউকে জানায়নি। অভ্র তার আর অনুহির বিয়ের কথা কাউকে আর বলতেও চায় না। যতদিন না অনুহি নিজ থেকে অভ্রকে ভালোবাসবে ততদিন অবধি সে এসব বিষয়ে কাউকে কিচ্ছু বলবে না। ম্যামের বিয়ে কি? বাদ দে। রাজের ব্যাপারে যা বলছি সেসবের উপর নজর রাখবি। ও কার কার সাথে মিশে, কে কে ড্রাগ এডিক্টেড, সব তথ্য দিবি আমাকে। সবাইকে গোপনে রেখে ড্রাগস থেকে বাঁচাতে হবে। সেসব হয়ে যাবে, রাত হয়ে গেছে অনেক, চল বাসায় ফিরি। আচ্ছা। সবাই যে যার মতো বাড়ি যায়। ওদিকে অফিস টেনশন, পুরো বাড়িতে গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুহির খুব রাগ লাগছে। ফোনটা ওর কাছে থাকলেও তো পারে। রাত 11টার দিকে অফ্র বাড়িতে আসলো। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল তানিয়া ভাবি। তানিয়া অফ্রকে দেখেই বলল, আসছেন আপনি? তা এত রাত করলেন যে? আমি তো ভাবলাম ভোরে বাড়িতে আসবা। আগেও তো একটু রাত করতাম, কি হয়েছে? আর তাছাড়া আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। অভ্র কথাগুলো বলতে বলতে ভেতরে আসে। ভেতরে সোফাতে অনুহি আর রেহানা বেগম বসে আছে। অভ্র ভেতরে এসে তানিয়া বেগমকে ডেকে বলে, ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ এতগুলো ফুচকা? আমি তো প্রায় আনছি, খাও। না হলে দাও, আমি খাই। সরো। অভ্র আর তানিয়া ভাবের গল্প দেখে অনুহির গা জ্বলে যাচ্ছে। এদিকে সে তার জন্য বসেছিল আর সে এসে ফুচকা অন্য কাউকে দিচ্ছে। ফুচকা ওর দেওয়াচ্ছি, রুমে চল। অনুহি যেন মনে মনে এইসবই বলছে। তানিয়াকে অভ্র বলল, ভাবি, খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। ওই এত রাত অবধি কোথায় ছিলি তুই? বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। তোর ঘোরাচ্ছি, জানিস না বাড়িতে নতুন বউ আছে? বউকে রেখে ঘুরিস মানে কি? মা, খেতে দিবা? অভ্র খেতে বসে। তখনই আবার রেহানা বেগম বলে, কি রে, বৌমাকে খেতে বলবি না? জিজ্ঞাসা করবি না সে খেয়েছি কিনা? কি বলো, সে কি এখনো খায়নি? না রে, আমাদের সাথে খেতে বললাম, কিন্তু খেলো না। তোমার সাথে খাবে বলে বারবার বললাম, সে খেলো না। তোমার অপেক্ষাতে বসে থেকেছে, তুমি তো লেট করলা। অভ্র অবাক হয়ে বেশ কিছু সময় অনুহির দিকে তাকিয়ে থাকে। অনুহির গাল রাগে লাল হয়ে আছে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। কিন্তু অভ্রের জন্য অনুহি অপেক্ষা করলো কেন, এটাই অভ্র বোঝার চেষ্টা করে। তানিয়া ভাবি ইশারায় অনুহিকে ডাকতে বলল। অভ্র বলল, আসুন, খেতে আসুন, কষ্ট হয়েছে আপনার, জলদি আসেন। কি ব্যাপার, আপনি করে বলছো কেন অনুকে? রাগ ভাঙাচ্ছি, তুমি বুঝবে না ভাবি। ওহ তাই নাকি? আচ্ছা অনু, আসো খেয়ে নাও। বউগো, আসেন, খেতে বসেন। অনুহি কোনো কথা বলল না, সোজা উঠে খাবার টেবিলে এসে বসলো। অভ্রের দিকে রাগীভাবে তাকাচ্ছে বারবার। অভ্র ভয় পাচ্ছে, কিন্তু এমন ভাব নিচ্ছে কেন যেন যতই অনুহি রাগুক তাতে ওর কে, তাতে কি ভয় পায় নাকি সে? তোমাদের খুনসুটি প্রেম দেখতে অনেক কিউট লাগছে। প্রেম? প্রেম কোথায়? ওই যে অনুকে দেখো, রাগে চোখ মুখ লাল করে ফেলেছে। আর রাত বেশি করে বাড়ির বাহিরে থাকবা? তাই নাকি? থাকলে কি হবে? কি হবে বউ বোঝাবে সেটা, আমি কিছু বললাম না। বউ না, ঘোড়ার ডিম। আমার কচুর বউ ভালোই বাসে না, আসছে বউয়ের ভয় দেখাতে। অভ্র নিজের মতো দ্রুত খেয়ে রুমে আসলো। বেশ ক্লান্ত লাগছে ওর, বিছানায় বসে আছে। কয়েক মিনিট পর অনুহি রুমে আসলো। অনুহি আসতেই পকেট থেকে কয়েকটা ক্যাডবেরি চকলেট আর ফুল বের করে অনুহির দিকে বাড়ি দিল। অভ্র সেগুলো বাড়ি দিয়েই বলল, আই লাভ ইউ। আমার সবটুকু নিঃশ্বাস আপনার নামের প্রতিধ্বনি হয়ে থাকে। আপনি কি সেটা শুনতে পান না? আমার প্রতি বিরক্তি আপনি, কিন্তু কেন জানি না এসব, তবুও দিন শেষে আমি আপনাকে ভালোবাসি।
অনুহি অভ্রের থেকে কথাগুলো শুনে কিছু বলল না, বরং সে অভ্রের হাত থেকে ফুল আর চকলেটগুলো নিল। অভ্র তো মহা খুশি, কারণ এই প্রথমবার প্রপোজ করাতে অনুহি কোনো রিজেক্ট করলো না। কিন্তু পরক্ষণই অভ্রের মন খারাপ হয়ে যায়। অনুহি ওর হাত থেকে ফুল চকলেট নিলেও সেগুলো জোরে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। অভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে অনুহির দিকে। অনুহি রাগ নিয়ে বলল, এত পিঠ দেখাতে আসবি না, তোর তো পিঠ দেখানোর মানুষের অভাব নেই। যা ভাবির জন্য আরো ফুচকা এনে দিবি, আমার সামনে এসে ঢং দেখাবি না বলে দিলাম। অভ্র কোনো কথা বলল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে চকলেট আর ফুল দেখছে। অনুহি বিছানায় এসে বসলো। অভ্র চুপচাপ কাঁথা আর বালিশ নিয়ে ফ্লোরে বিছানা পেতে শুয়ে যাবে, তখনই অনুহি আরো রেগে বলল, তুই না পড়ে ঘুমাইতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না, বই পড় বলছি। আমি সকালে। অনুহি অভ্রের কাছে আসে, তারপর ঠাস করে একটা চর বসিয়ে দেয় অভ্রের গালে। অভ্র কোনো কথা না বলে অনুহির দিকে তাকিয়ে থাকে। অনুহি রেগে বলে, তুই পড়তে বসবি না তোর ঘাড় বসবে। ওঠ, 1টা পর্যন্ত পড়বি। আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এরপর থেকে যদি আর কোনোদিন দেরি করিস তখন দেখব কি করি তোর অবস্থা, বুঝেছিস তুই? কিরে, কথা শুনিস না কেন? উঠবি না আরো দুটো দিব? অভ্র চুপচাপ উঠে দাঁড়ালো, সোজা পড়ার টেবিলে আসলো সে। অভ্র বই বের করে অনুহির কথা ভাবছে। অনুহি বাড়িতে ম্যাম বলতে বারণ করলেও রুমের মধ্যে ঠিকই ইউনিভার্সিটির ম্যাম হিসেবে অভ্রকে শাসন করছে। এই অনুহি কেন যে ওর সাথে এমন করে সেটাও অভ্র বুঝতে পারছে না। অভ্র বই নিয়ে পড়ছে, কি একটা অবস্থা ওর। বিয়ে করেছে টিচারকে, এখন বাড়িতেও ক্লাস চলে। পড়তে পড়তে হঠাৎ অভ্রের ঘুম চলে আসে। ঠিক তখনই অনু এসে কান টেনে ধরে আবার ঝাড়ি দেয়। অভ্র ঝাড়ি খেয়ে আবার পড়া শুরু করে। এভাবে রাত 1টা অবধি চলে। তারপর অভ্র নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অভ্র দ্রুত ঘুম থেকে উঠে। অনুহির উপরে কেমন যেন রাতের ঘটনা নিয়ে রাগ লাগে। অনুহি ঘুমাচ্ছে। অভ্র দ্রুত ফ্রেশ হয়ে চলে আসে ভার্সিটিতে। অনুহি বেশ কিছু সময় পর ঘুম থেকে উঠল। অভ্রকে দেখতে পায় না। অভ্রের কথা বাড়ির কাউকে জিজ্ঞাসা করে না। সে দ্রুত রেডি হয়ে নেয়। আজকে ওকে ভার্সিটিতে যেতে হবে। খাবার টেবিলে বসে আছে অনুহি। তানিয়া ভাবি প্রশ্ন করল, অনু, অভ্র কোথায়? ওকে ডাকো। খাবে না নাকি সে? ও বাড়িতে নেই। নেই? সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো কোথায় আছে। কাউকে না বলে এখানে সেখানে যায় খালি। ফোন তো রুমেই দেখে এলাম। আশরাফ সাহেব খাবার টেবিলে আসলেন। বৌমাদের আলোচনা শুনে বলল, এত চিন্তা কেন করছো তোমরা? ছেলে বড় হয়েছে, গেছে বোধ হয় ওর বন্ধুদের বাসায়। কিন্তু এত সকাল সকাল? ওরে, কান ধরে উঠবোস করানো দরকার। কোনো কাজে গেছে হয়তো। আর কেউ কিছু বলল না। সবাই যে যার মতো খাবার খেয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়ল। উনিও ভার্সিটির জন্য বের হলো। অভ্র বসে আছে ভার্সিটিতে। এক এক করে ওর বন্ধুরা চলে আসে। অভ্রকে দেখে তো ওরা সবাই অবাক। সিয়াম তো বলেই বসলো, কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে আসো আর আজ তুমি আগেই, কারণটা কি? আর তাছাড়া এত বছর পর এখানে? মনে হয় বেড়াতে আসছে। চুপ থাক। আর তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না, তাই চলে আসলাম দ্রুত। তোকে কাল রাতে ফোন দিলাম কিন্তু বন্ধ বললো কেন? ফোনটা পরে নষ্ট হয়ে গেছে। চল ফোন কিনে নিয়ে আসি। না থাক, বিকেলে কিনে দেব। দোস্ত, আমার গার্লফ্রেন্ড তো রাগ করেছে, কিছু একটা বল না। মানে কি করে রাগ ভাঙাবো? কবিতা বল। সেটা তো অব্র ভালো পারে। দোস্ত শোন তো একটু, নেহালও শিখুক। এই চুপ থাক তো, এসব ভালো লাগে না। বন্ধু আমার চাকা খাইছে রে। ম্যামের তো বিয়ে হলো, ভালোবাসাটা পচে গেছে। ও, তোরা কি শুরু করলি? তো বলো, তোমার মনে এই পচা ভালোবাসা কেমন হয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? বলো না। অভ্রের মুড অফ। যাকে সে ভালোবেসেছে তাকে পেয়েছে, কিন্তু এই পাওয়া যে সব পাওয়া নয়। যেন সব পেয়েও পেল না সে, এমন। দীর্ঘ এক মন খারাপের শ্বাস নিয়ে বলল, আসলে রে, ভালোবাসা পচে গিয়েছে। একটা সময় মনে পড়তো ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়।
মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করা, প্রিয় মানুষটি চোখে আড়াল হলে পাগলের মতো খোঁজা, তার সুখ দুঃখের সঙ্গী হওয়া, তার হাসিতে আসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যতীত হওয়া, তার কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে বোঝাতো। কিন্তু এখন যেন সব কিছু কেমন যেন ততটা মনে হয় না, খুবই বিরক্ত মনে হয়। কেন মনে হয়? সবাই পেছনে তাকায়। তিন্নি এসেছে। এই জুনিয়র মেয়েটাকে দেখলেই অভ্র পালাতো। আজ অভ্র পালালো না, বরং সবার সামনে বসে তিন্নির দিকে তাকিয়ে বলে, কারণ আমাকে কেউ ভালোবাসে না। কে বললো ভালোবাসে না? আমি কি এলিয়েন নাকি? হয়তো বাসে, তবে সেটা কতটা সত্য কে জানে। ভালোবাসা বুঝতে হয় মনের গভীর থেকে। একবার বোঝার চেষ্টা তো করে দেখো। আচ্ছা, করব। তিন্নি অভ্রের পাশে এসে বসলো। অভ্র কিছু বলল না, কিন্তু সবাই বেশ হা করে তাকিয়ে আছে অভ্রের দিকে। যে ছেলে তিন্নিকে দেখে লুকিয়ে পড়তো, সেই ছেলে তিন্নির পাশে ভাবতেই পারছে না ওর বন্ধুরা। অভ্র আরও হেসে হেসে তিন্নির সাথে গল্প করছে। তিন্নি মেয়েটা দেখতে সুন্দর, তবে অভ্র তখন না করে দিয়েছিল। এখন মনে হয় লস করেছে, না হলে তিন্নিকে সে পেত, ভালোবাসাটাও সার্থক হতো। দুজনে গল্প করছে। অনুহে ভার্সিটিতে প্রবেশ করে তার সেই চিরচেনা কালো গাড়িটা নিয়ে আগের পার্কিং লটে গাড়ি রেখে নামলো সে। নেহাল সবার আগে অনুহিকে দেখতে পায়। নেহাল আসে অফরের কাছে, কানের কাছে মুখ এনে বলে, দোস্ত ওদিকে তাকা, দেখ ম্যাম আসছে। তো আমি কি করব? ম্যামকে দিয়ে অভ্রের কি কাজ? অভ্র চলো আমরা ক্যান্টিনে যাই। অভ্রের হাত ধরলো তিন্নি। অনুহি হাঁটতে হাঁটতে প্রায় ওদের সামনেই এসে পড়েছে। অভ্রের দিকে চোখ যায় অনুহের, তবে অনুহির চোখ যে তিন্নি আর অভ্রের হাত ধরার দিকে রয়েছে এটা সবাই লক্ষ্য করে। অভ্র তিন্নিকে বলে, তুমি যাও, আমি আসছি। আসবা কিন্তু। তিন্নি চলে যায়। অনুহি তখনও দেখছে ওদেরকে। নেহাল বলে, দোস্ত ম্যাম মনে হয় তোর প্রেম করা দেখছে, বুঝলি? তো তাতে কি? আহারে বেচারি, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। প্রথম কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। তোর জন্য খুব দুঃখ হচ্ছে রে। চুপ করবি তোরা? সবাই একসাথে হাসতে লাগলো। অভ্র শুধু ওদের হাসি শুনছে। উনি আস্তে আস্তে হাঁটা ধরে। গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে, কি যে কষ্ট। অভ্রের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতে চাইছে। এখন একটু শীত শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। যাই ম্যামের সাথে একটু আলাপ করে আসি, থাক তোরা। অভ্র নেহালের কথা শুনে মুচকি হাসছে, কারণ ওরা তো জানে না কার সাথে বিয়ে হয়েছে অনুহের। সেটা জানলে হয়তো ওরা আকাশ থেকে মাটিতে পড়তো অবাক হয়ে। কিন্তু অভ্রের দিকে অনুহি এমন করে তাকালো কেন? অভ্র পাত্তা না দিয়ে চুপচাপ বসে আছে। নেহাল দৌড়ে যায় অনুহির কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? সবাই ভালো, আমিও ভালো। ম্যাম একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? না, বলো। আপনারা 4 দিন হলো বিয়ে হয়েছে, আর আজ ভার্সিটিতে এলেন যে, স্যার আসতে দিয়েছে? হ্যাঁ, একটু বিজি তো তাই। ও, তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যারের কাজে ব্যস্ত আছে তাই আসতে পারিনি। ও আচ্ছা, আমি এখন যাই। আর তোমরা ক্লাসে যাবে না? জি ম্যাম। ওকে ভাই। আর শোনো, ওই মেয়েটাকে তোমার সাথে প্রথম দেখলাম। ও তো ফার্স্ট ইয়ারের মেয়ে। আপনার তো ফার্স্ট ইয়ারে ক্লাস নেই, জানবেন কি করে? ওর নাম তিন্নি। তোমাদের সাথে এভাবে বসে কথা বলে নাকি? না মানে তোমরা তো লাস্ট ইয়ারে পড়ো। আসলে ম্যাম তিন্নি অভ্রকে ভালোবাসে, তাই অভ্রের সাথে দেখা করতে এসেছিল। অভ্র ক্যান্টিনে যাবে, তিন্নি ওকে খাওয়াবে বলল। ও আচ্ছা, ক্লাসে দেখা হচ্ছে। অনুহি চলে যায়। নেহাল আসে ওদের কাছে। সবাই আবার বসে গল্প করছে। নেহাল অভ্রকে বলে, দোস্ত তুই তিন্নিকে হ্যাঁ বলে দে। না থাক, আমি এখন ভালো আছি, এসব লাগবে না। ওরা কথা বলছিল, হঠাৎ একটা ছেলে দৌড়ে ভার্সিটিতে প্রবেশ করে। পেছনে আরও কয়েকজন ছেলে একসাথে ওই ছেলেটাকে ধরার জন্য দৌড়াচ্ছে। ছেলেগুলো দৌড়ে অভ্রের কাছাকাছি এসে মাটিতে পড়ে যায়। ছেলেগুলো আসে ওর সামনে। ছেলেটা মাটিতে পড়ে গিয়ে বলে, নয়ন ভাই, আমাকে ছেড়ে দেন, আমি সব টাকা শোধ করে দেব। আমাকে কিছু বললেন না?
সাগর, আমার কাছ থেকে বাকিতে ড্রাগস নিয়ে তুই যে পালিয়ে বেড়াইছিস, তোকে তো এখন মরতে হবে। তোকে মেরে ফেলবো। আমাকে ফাঁকি দিস, 20 লাখ টাকা পাবো আমি। তোকে তো মরতেই হবে রে সাগর। ভাই প্লিজ আমাকে আর কয়েকটা মাস সময় দিন, আমি সব টাকা দিব। চুপ কর। ওই, ওকে ধর। ভাই ভাই, আমি আপনার মাল বিক্রি করতে পারিনি, কাস্টমার নেই, এই জন্য অনেক ঝামেলায় পড়েছিলাম। প্লিজ ভাই, মায়েরেন না। তোকে বলছিলাম ভার্সিটিতে স্টুডেন্টদের মাল সাপ্লাই করতে, কেন করিসনি? ওরা অনেক সচেতন, আর তাছাড়া ভার্সিটিতে এগুলো কেন বিক্রি করব? প্লিজ ভাই, আমাকে একটু সময় দিন, আমি টাকা ফেরত দিয়ে দিব। নয়ন কোনো সুযোগ দেয় না, সাগরের দিকে এগিয়ে আসে। সাগর ভয়ে একটু একটু করে পেছাতে থাকে। অভ্র বসা থেকে উঠে দাঁড়ায়। সে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। এতক্ষণে অনেক স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। নয়ন সাগরকে মারতেই যাবে, তখনই অভ্র সেখানে এসে দাঁড়ায়। নয়নকে বলে, তোরা কারা? ভার্সিটিতে কি করছিস? ওই মালটা কে রে? ভাই, এটাই সেই মাদক বিরোধী নেতা। ও, তাহলে তুই ভার্সিটিতে ড্রাগস প্রবেশ নিষেধ করেছিস? তাহলে তো আগে তোকেই মরতে হবে। তোকে পেয়ে খুব খুশি হলাম। এই নেহাল, সাগরকে তোল, তোর ফোনটা আমাকে দে। আর নয়ন, তোরা এখান থেকে ভাগ, এটা ভার্সিটি, না হলে তোর অবস্থা যে কি করব সেটা কখনো কল্পনাও করতে পারবি না। ও তাই নাকি? ওইটারে ধরে নিয়ে চল। চল দেখি কোথায় যাবি। অভ্র ওদের সাথে যেতে থাকে। নিহাল পেছন থেকে অভ্রকে ডাক দেয়। অভ্রকে বলে, অভ্র যাস না, ওরা তোকে মেরে ফেলবে। একদিন এসে আমাদের হুমকি দিয়েছিল। এটা ভার্সিটি নেহাল, চুপচাপ বসে থাক আর সাগরকে চেয়ারম্যান স্যারের কাছে পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু ওরা... অভ্র কোনো কথা বলল না। সে ফোন বের করে কয়েকবার টাইপ করে নেহালের কাছে ছুঁড়ে মারে। ভার্সিটিতে এখন অনেক মানুষের ভিড়। কি হয়েছে সেটার কারণ জানতে চাইছে। অনিহি নেহালদের কাছে আসে। অনুহির বাবাও এসেছে ভার্সিটিতে, সাগরকে ধরে রেখেছে। কি হয়েছে নেহাল? নেহাল, এই ছেলে তাহলে ড্রাগস সেলার? জি স্যার, তাকে মারতে নয়ন এসেছিল। নয়ন? ও তো এই সিটির মস্তান। নয়ন ওকে না মেরে চলে গেছে? না, মারেনি। অব্বর ওদেরকে বাধা দিয়েছিল, ওরা অব্বরকে তুলে নিয়ে গেছে। কি? অভ্র ওদের সাথে? তোমরা কি পাগল? তোমরা বন্ধুরা সবাই একসাথে থাকতে ওরে একা কিভাবে তুলে নিয়ে যায়? তোমরা কিছু বলনি কেন? ওদেরকে বাধা দাওনি কেন? স্যার, অব্র নিজ থেকেই চাইছিল যেতে। সিট, ওরা শুভ্রকে মেরে ফেলবে। নাহিদ সাহেব দ্রুত গাড়ি নিয়ে বের হয়। সাগরকে নিয়ে গেছে। অনুহি আসে নেহালদের কাছে। অব্রকে একা ছাড়া তোমার উচিত হয়নি। যদি ওর কিছু হয় তোমরা কি করবে? অনুহি চলে যায়। খুব রাগ হচ্ছে ওর। কি করবে বুঝতে পারছে না। কেন যে এসব ঝামেলাতে অভ্র জড়ালো? সবটা হয়েছে মনে হয় ওর বাবার পাল্লায় পড়ে। অভ্রকে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। একটা ফাঁকা জায়গায় এসে ওরা দেখতে পায় দূরে কতগুলো ছেলে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। নয়নরা অভ্রের হাত বেঁধে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বাজার পেরিয়ে যখন ফাঁকা রাস্তায় আসে ঠিক তখনই দেখতে পায় কতগুলো ছেলে রাস্তার উপরে রোড ব্লক করে দাঁড়িয়ে আছে। ওরা ঘাবড়ে যায়, কারণ ছেলেগুলোর হাতে অনেক অস্ত্র আর স্টিক ছিল। গাড়িটা ওদের সামনে গিয়ে থামানো হয়। 3টা ছেলে এগিয়ে আসে নয়নদের গাড়ির দিকে। একটা ছেলে দূর থেকে গাড়ির চাকায় গুলি করে। নয়নরা ভয় পায়। 3টে ছেলে এসে গাড়ির গ্লাসে বাড়ি দিতে শুরু করে। নয়নরা ভয় পেয়ে গাড়ি থেকে দ্রুত নামে। কে তোমরা? কি চাও? আমরা কিন্তু এমপির লোক। তোমরা কিন্তু এমপির কাজে বাধা দিছো। আবির কোথায়? আবির? কে তোমরা? নয়ন প্রশ্ন করার সাথে সাথে তার হাতে গুলি করে একটা ছেলে। নয়ন ভয়ে চিৎকার করে বলে, আবির কে? কিন্তু অভদ্র নামে একটা ছেলে ভিতরে আছে। ওই, কে আছিস? অভদ্রকে বের কর জলদি। নয়নের কথা শুনে তামিম গাড়ি থেকে অভ্রকে বের করে। অভ্র এগিয়ে আসে, হাতের বাঁধন খুলে দেয় তামিম। নয়ন রাস্তায় উপর পড়ে আছে।
অভ্র নয়নের কাছে যায়। নয়নের প্যান্টের পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলো। সিগারেট জ্বালিয়ে জোরে টান দিতে দিতে নয়নের দিকে তাকায়। অভ্রের চাহনি দেখে নয়ন ভয় পায়। ইনোসেন্ট লাভার বয় ছেলেটার এমন রূপ দেখে নয়ন ঘাবড়ে যাচ্ছে। প্রচণ্ড ভয় নিয়ে বলল, তুই কে? এমন করে তাকিয়ে আছিস কেন? আশিক। অভ্রের দিকে আশিক নামের একটা ছেলে বেসবল ব্যাট এনে দেয়। অভ্র সেটা হাতে নিয়ে সিগারেটে এক টান দেয়, তারপর সিগারেট নিচে ফেলে, পায়ের নিচে পিষে নয়নের দিকে তাকায়। অভ্র গম্ভীর গলায় বলে, আমাকে নাকি মারার জন্য খুঁজছিলি? মারবি? কি রে, কথা বলিস না কেন? তুই কে? এরা কারা? আমি ভিন্নতার গভীরতায় হিংস্র দানব, যার ভিতরে কালো কয়লা পুড়ে ছাই না হয়েছে অজস্র হিংস্রতা। আমি ফুল নই, রক্ত ভালোবাসি। আমি জন্ম নয়, মরার কান্না শুনতে পছন্দ করি। আমার নিজেকে মৃত মানুষ মনে হয়। আমাকে বলতে পারিস উত্তপ্ত গরমে পুড়তে থাকা জীর্ণ শীর্ণ দেহ। তুই একটা সাইকো, পাগল। ভাই, আমাকে ছেড়ে দেন, তোর গোলামি হয়ে থাকবো। আমাকে দয়া করে ছেড়ে দেন। তুই যে একটা সাইকো আমি বুঝতেই পারিনি। পুরো অন্যদের মতো কথা বলছিস। অভ্র একটা বিকট হাসি দেয়, তারপর স্টিক নিয়ে নয়নের মাথায় পরপর 4 বার স্টিক দিয়ে বাড়ি দেয়। নয়ন সেখানেই মরে পড়ে থাকে। নয়নের সাথে আসা ছেলেগুলো ভয়ে অভ্রের পা জড়িয়ে ধরে। অভ্র হাসতে হাসতে আশিকের দিকে তাকিয়ে বলে, ওদের ব্যবস্থা কর, আমি গেলাম। আবির ভাই, ওদের লাশ কোথায় ফেলবো? অভ্র মুচকে হাসলো, তারপর সেখান থেকে চলে যায়। অভ্রের বাবা আশরাফ আর নাহিদ সাহেব থানায় বসে আছে। থানায় অফিসারকে বলে, অফিসার, আমার ছেলেকে সকালে রাজের ছেলেপেলেরা তুলে নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, আমার ছেলের কোনো খবর নেই। তাকে খুঁজে বের করুন অফিসার। আপনার ছেলেকে যে এমপি ছেলে রাজের লোক তুলে নিয়েছে, সেটার কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, ভার্সিটির সবাই দেখেছি। আপনি কেন এমন বলছেন? দেখেন, আপনাদের ছেলেকে যে তুলে নিয়ে গেছে তার নাম জানেন? নয়ন, পত্রিকাতে ওর ছবি বের হয়েছিল। সে শহরের মস্তান। কি? নয়ন তুলে নিয়ে গেছে? আপনারা বাড়ি যান, আমি এ ব্যাপারে কিছুই করতে পারবো না, সরি। পুলিশের কথা শুনে আশরাফ আর নাহিদ সাহেব হতাশ হয়ে যায়। কি বা করবে, নয়ন তো ভালো না। পুলিশ যদি ওর ব্যাপারে নাক গলায় তাহলে পুলিশকে লাশ হয়ে থাকতে হবে। ওনারা দুজন বাড়িতে ফেরে, ততক্ষণে রাত হয়ে গেছে। অনুহি পায়চারি করছিল। কলিং বেল বাজে, ভাবে অফ্র আসছে। দৌড়ে দরজা খুলে দিয়ে দেখতে পায় তার বাবা আর আশরাফ সাহেব এসেছে। দুজন ভিতরে আসতেই অনুহি তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, অভ্রের কোনো খোঁজ পেলে? সে কোথায়? সকালে এসব হয়েছে, সারাদিন বাসাতে আসেনি, কোনো খোঁজ খবর নেই। অভ্রকে পেলে? কোথায় সে? না রে মা, এখনো অভ্রকে পেলাম না। খুঁজেছি অনেক জায়গাতে, কিন্তু কোথাও নেই। থানাতে যেতে পারতে। থানা থেকেই আসছি, পুলিশ কিছু করতে পারবে না বলেছে। তার মানে অভ্রকে খুঁজে পাবো না? আমার ছেলে যদি কিছু হয়। আহ মা, বাজে কথা বলবেন না তো। অভ্র ঠিকই ফিরে আসবে। সন্ধ্যা রাত পেরিয়ে রাত 11টা বাজে। কলিং বেলের শব্দে শোনা যায়। সবাই ড্রয়িং রুমে বসেছিল। রেহানা বেগম গিয়ে দরজা খুলে দরজার ওপাশে অভ্রকে দেখতে পায় তিনি। অভ্রকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করলো। অভ্র রেহানাকে নিয়ে ভেতরে আসে। সবাই অভ্রকে দেখে দৌড়ে আসে। অভ্র, ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? কোথায় ছিলি সারাদিন? বলছি, একটু তোমরা সরো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আই বস, পানি দাও কেউ। অভ্র সোফাতে গিয়ে বসে, পানি খেয়ে একটা শ্বাস নিয়ে সবার দিকে তাকায়। অনুহির দিকে তাকাতেই অভ্রের চোখ আটকে যায়। অনুহির চোখ লাল। মনে হয় মনে মনে অভ্র বলল, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। অভ্র জোরে শ্বাস নিয়ে বলল, তোমাদের সবাইকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? এত চিন্তা করার কিছু নেই। কি হয়েছিল বলো? তেমন কিছু না। নয়ন আমাকে তুলে নিয়ে গেল, তারপর আমাকে একটু মারলো। রাজের সামনে নিয়ে যায়। নয়ন যে ভার্সিটিতে সাগরকে মারতে এসেছিল, রাজ সেটা শুনে নয়নকে মেরে ফেলেছে।
কারণ রাত চেয়েছে গোপনে ড্রাগস ভার্সিটিতে বিক্রি করবে, কিন্তু নয়ন সব ঝামেলা করে দিয়েছে বলে নয়নকে সেখানেই মেরে ফেলে। আমাকে বলে তোমাকে আজ মারবো না, ভয় পাওয়ালাম, আমাকে যে ভয় পাবি এটাই আমার দরকার, তবে নেক্সট টাইম তোকে মেরে ফেলবো। তারপর আমাকে আটকে রাখে, খানিক আগে আমাকে ছাড়লো, আমি তারপর বাসায় আসলাম। যাক বাবা, খারাপ কিছু হয়নি। জানিস কত টেনশন হচ্ছিল? অনুহি সারা দিন খায়নি, কেউ খায়নি, তোর জন্য খাওয়া গোসল হয়নি আমাদের। ওকে বলুন এসব আন্দোলনে না জড়াতে, ওর অনেক খারাপ। নেক্সট টাইমে এমন সুযোগ দেবেন না তারা, শুধু শুধু এসবে অংশগ্রহণ যেন না করে, এতে তারই বিপদ। অনুহির কথা শুনে সবাই হ্যাঁ হ্যাঁ বলে ওঠে। অভ্র মুচকি হেসে সবাইকে শান্ত করে বলে, চিন্তা নাই, সবাই যে যার মতো এবার খেয়ে নাও, সমস্যা হলে আমি জানাবো। হাঁপ ছেড়ে বাঁচে। রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে যায়। অভ্র রুমে আসে। অনুহি বিছানাতে বসেছিল, অনুর চোখ লাল হয়ে আছে তখনও। অনুহিকে অভ্র বলল, আপনি কেন না খেয়েছিলেন? টেনশন করছিলেন নাকি? আমার জন্য আপনার টেনশন হয়? চুপ থাকো তো, কোনো কথা বলবে না। আপনার চোখ লাল কেন? কাঁদছিলেন বুঝি? না, আমি কেন কাঁদবো? সেটাই, কান্নার কারণ দেখি না। যে ভালোবাসে সে কাঁদবে, আপনি তো বাসেননি, তাহলে কান্নার কোনো কারণ দেখি না। যাই হোক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন বা আপনার মন খারাপ। কিছু না। ও সে যাই হোক, আপনার জন্য একটা গুড নিউজ আছে, যেটা শোনার পর আপনার মন ভালো হয়ে যাবে। কি নিউজ? আমি উকিলের সাথে কথা বলেছে খুব শীঘ্রই আমাদের বিয়ের ডিভোর্সের ব্যবস্থা করে দেবে। হয়তো আর 2-3 মাস লাগবে। কি খুশি তো আবার? কি ডিভোর্স? হ্যাঁ, খুশি হয়ে আবার জড়িয়ে ধরেন না, ধরলেই কিছু মনে করব না। অনুই কিছু বলল না, রুমের বাতি অফ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। অভ্র বোকার মতো তাকিয়ে থাকে অনুহির দিকে। কি হলো এটা? অভ্র কিছুই বুঝতে পারছে না। তারপর অভ্র কাঁথা বিছিয়ে নিচে শুয়ে পড়ে। অভ্র সারা দিনের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। সে চায় না কাউকে মারতে, কিন্তু রাগ উঠে গেলে ওর মাথা কাজ করে না। তখন ভালো খারাপ কিছুই মাথায় ঢোকে না। অভ্র দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। অনুহি একবার ঘুরে তাকালো অভ্রের দিকে। কি মিষ্টি নিষ্পাপ চাহনি, মুখটা মায়ায় ভরা। তবে অনুহি বেশিক্ষণ অভ্রের দিকে তাকিয়ে থাকতে পারে না। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কানে বাজতে থাকে অভ্রের বলা কথাটা, খুব জলদি ডিভোর্স হয়ে যাবে। বুকটা কেমন কেঁপে উঠল অনুহের। অভ্র কি তাকে বোঝে না, নাকি সে নিজেকে অনেক কঠিনভাবে অভ্রের সামনে প্রেজেন্ট করে? কথাগুলো ভাবতে ভাবতেই অনুহির ঘুমিয়ে পড়ে। সকাল হয়, খাবার টেবিলে সবাই বসা। অভ্র নিজের মতো খেয়ে ভার্সিটিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। বাড়ির সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অনুহিও অভ্রর পেছন পেছন বের হয়ে এসে অভ্রকে বলে, আসো গাড়িতে, একসাথেই যাই। ভার্সিটির কেউ জানে না আপনার সাথে আমার বিয়ে হচ্ছে, আশা করি বুঝতে পারছেন আমি কেন বললাম। তাহলে কিভাবে যাবে? সেসব নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই। ধন্যবাদ অফারের জন্য। রিক্সা চলে আসছে, চলে যেতে পারবো। অভ্র কেমন কঠিন করে কথা বলছে। অভ্রের এমন কঠিন ভাব অনুহের একদমই ভালো লাগছে না। অভ্রের বাচ্চামি, জ্বালাতন, ছোটদের মতো আচরণ ভালো। বোকাশোকা অভ্রকেই অনুহি বেশি পছন্দ করে। অনুহি চলে যায় গাড়ি নিয়ে। মাঝপথে গাড়িটা ডিস্টার্ব করে। অভ্র চলে এসেছে ভার্সিটিতে, বন্ধুদের কাছে এসে বসলো। অভ্রকে পেয়ে বন্ধুরা অনেক খুশি। কালকে কি হয়েছে সব কিছু শুনতে থাকে। অভ্র তার মতো করে সব কিছু বুঝিয়ে বলে। বসে বসে আড্ডা দিচ্ছে ওরা। হঠাৎ সিয়াম বলে, দোস্ত তিন্নি আছে আবার। তিন্নি ওদের কাছে আসলো, সবাইকে বলে, হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার অভ্র, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই কিছু হয়নি তো। আরে বেচারা দেবদাস। অভ্রকে দেবদাস বলছো কেন? অভ্র রাগের চোখ নেহালের দিকে তাকালো। নেহাল বুঝতে পেরে বলে, না তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা তোরা থাক, আমি ক্লাসে যাই। কথাটা বলে হাঁটতে শুরু করলো অভ্র। তখনই তিন্নি পেছন থেকে অভ্রের হাত ধরে বলে, কোথায় যাও? ক্লাসে। কার কোথায় যাব? ও, তাহলে আমাকে সাথে নিয়ে যাও, তোমাদের ক্লাসে যাব। তোমার কি পা নেই?
তিন্নি তখনও হাত ধরে আছে অফরের। এমন সময় অনুহি আসে ভার্সিটিতে। দ্রুত ওদেরকে ক্রস করে চলে যেতে থাকে, আর চোখে তিন্নি আর অফরের দিকেও একবার তাকিয়েছে না দেখার ভান করে চলে যায় সেখান থেকে। আচ্ছা অভ্র, তোর কি হয়েছে বলতো? তোকে দেখে মনে হচ্ছে মন খারাপ করে আছিস। কিছু না, এমনি ভালো লাগছে না। চল, ক্লাসে সময় হয়ে যাচ্ছে। চল। ওরা আর কেউ কিছু না বলে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে অভ্র আর নেহাল বসলো শেষের দিকে। অনুহির আজকে প্রথম ক্লাস নেই, তবে প্রথম ক্লাস শেষ হওয়ার 1 মিনিট পর অনুহি ক্লাসে প্রবেশ করলো। সবাই সালাম দিল। অনুহি প্রতিদিনের মতো ক্লাস শুরু করলো। অভ্র আজকে সরাসরি অনুহিকে দেখছে না, তবে লুকিয়ে সবার চোখ আড়াল করে অনুহিকে দেখছে। তবে অনুহি সেটা টের পায়। অভ্র এবার সরাসরি অনুহিকে দেখছে, মনে মনে অনুহিকে দেখছে আর বলছে, কি সুন্দর করে পড়াচ্ছে আমার বউটা। মনে হচ্ছে এভাবে তাকিয়ে থাকি সারাটা সময়। অনুহি তাকায় অভ্রের দিকে। পড়া বাদ দিয়ে অনুহির দিকে এভাবে তাকিয়ে থাকাতে দেখে অনুহি একটু বিরক্ত হয়। অভ্রের দিকে রাগীভাবে তাকাচ্ছে। নেহালও বুঝতে পারে অনুহি অভ্রের দিকে তাকাচ্ছে রাগী চোখে। নেহাল জানে অভ্র অনুহিকে দেখছে, এর জন্য আঙুল দিয়ে খোঁচা দিয়ে অভ্রকে বলে, ভাই তাকিয়ে কোনো লাভ নেই, ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে। তোমার জিনিস আর তোমার নেই গো। তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। আর লাভ করতে দিয়ে আমি কি করব? আমি ম্যামকে দেখব, মানে দেখতেই থাকবো। তোর যা ইচ্ছে কর। শালা লুচ্চা অন্যের বউয়ের দিকে নজর দেয়, তোর থেকে এমন আশা করি না। একটু নজর সরা ভাই। তুই চুপ থাকবি নাকি? তোর জিএফের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো। শালা তুই এটা ছাড়া আর কি করবি? দুজনে ফিসফিস করে গল্প করছে। অনুহি সেটা টের পায়। টের পেয়েই দুজনকে জোর গলায় বলে, দাঁড়াও। অনুহির কথা শুনে তার দিকে তাকালো দুজন। বাকিরা পেছনে এদের দিকে তাকিয়ে থাকে। অনুহি আবার রেগে ছাড়ি দিয়ে বলে, কি হলো? দাঁড়াতে বললাম না? অনুহির ঝাড়ি শুনে দুজন উঠে দাঁড়ালো। অনুহি আরো ঝাড়ি দিয়ে বলল, এটা ক্লাস তা গল্প করার জায়গা? ইয়ে মানে ক্লাস ম্যাম। তাহলে গল্প করছো কেন? আসলে ম্যাম। আসলে কি? ভুলে গেছে ম্যাম, মাফ করে দিন। নেক্সট টাইমে যেন না দেখি এমন গল্প করতে, না হলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো ক্লাস থেকে, বলে দিলাম। ওকে ম্যাম। দুজনে বসলো। অনুহি পেছনে ঘুরে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। অভ্রকে বোকা দিয়ে অনুহি বেশ খুশি হয়। এটাতেই সে অভ্রের প্রতি ভালোবাসা খুঁজে পায়। অভ্র কত সুন্দর বকা খায়, অনুহির এটা দেখতে অনেক ভালো লাগে। সে নিজেকে সামলে কঠিন মুখে আবার ঘুরে তাকালো। ওদের দুজনকে বসে থাকতে দেখে অনুহি আবার ঝাড়ি দিয়ে বলল, এই বসছো কেন? তোমাদেরকে আমি বসতে বলেছি, বেয়াদব। ওরা দুজনে আবার উঠে দাঁড়ায়। পুরো ক্লাসে ফিক ফিক করে হাসির শব্দ শোনা যায়। অনুহিও চোরা হাসি দিতে থাকে। অভ্র টেরা চোখে তাকায় অনুহির দিকে। অনুহি এবার আবার ছাড়ি দিয়ে বলে, বসো এবার। জি ম্যাম। এই তো বাধ্য ছেলে, এমন বাধ্য হয়ে ক্লাস করবা, কথা শুনবা। অভ্র বসে আছে। নেহাল অভ্রের কাছে মুখ এনে বলে, কি সাংঘাতিক ডেঞ্জারাস ম্যাম রে। ভাগ্যিস এই ম্যামের বিয়ে হয়ে গেছে, যদি তোর বউ হতো ভয়ে আমি জীবনেও সামনে যেতাম না, আল্লাহ বাঁচাইছে। নেহালের কথা শুনে অভ্র হাসতে থাকে। অনুহি ওদিকে লুকিয়ে হাসে, তবে নেহালের কথায় মজা পেলেও কিছু বলে না। অনুহি ক্লাস করাতে থাকে। অভ্র আবারও ক্লাস বাদ দিয়ে তার বিয়ে করার ভার্সিটির ম্যামকে দেখতে থাকে। সব ক্লাস শেষ করে বাইরে আসে ওরা। নেহাল বলে, অভ্র চল, আজকে সবাই মিলে একসাথে লাঞ্চ করি, অনেকদিন হলো একসাথে খাই না। সবাই হ্যাঁ বলে। একসাথে ভার্সিটির বাইরে আসলো। রাস্তা পার হতে যাবে, ঠিক তখনই একটা কালো দামি গাড়ি অভ্রের সামনে এসে থামে। গাড়ি থেকে 4 জন ছেলে নেমে অভ্রের সামনে দাঁড়িয়ে ওদের মধ্যে সাকিব নামের ছেলেটা বলে, আবির, গাড়িতে ওঠ, যেতে হবে। আরে সাকিব ভাই, তুমি হঠাৎ এলে আর আমাকে আবির বলছো কেন? ওহ অভ্র, জলদি চল। কিরে অভ্র, এরা কারা? কোথায় যাবি? আর বলিস না, আমার মামার ছেলে, তার বন্ধুরা সবগুলো কাজিন, গ্রাম থেকে সোজা এখানে এসেছে। তোরা থাক, আমি পরে তোদের সাথে পরিচয় করিয়ে দেব। মনে হয় মা ডেকেছে, যেতে হবে রে। থাক, আরেকদিন খাবো সবাই।
অভ্রর কথাগুলো বলে দ্রুত গাড়িতে উঠে বসে। ভার্সিটি থেকে ওরা বেশ কিছুটা দূরে আসে। অভ্র সাকিবকে বলে, ভাই তোমাদের না বলেছি আমার সাথে কেউ থাকলে আসবে না সামনে ফোন করতে, আর তাছাড়া আবির ডাকলে কেন ওদের সামনে? তোর ফোন বন্ধ ছিল, ডিস্ট্রিক্ট জজ ডেকেছে, যেতে হবে, এজন্য চলে আসছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হুম। অনুহি দুপুরে পরে বাড়িতে আসে। ভার্সিটি থেকে বেরিয়ে একটু শপিং কমপ্লেক্সে যায় অনুহি। সেখান থেকে আসতেই দুপুরে পার। অনুহি ভয় পায় কিছুটা, যদি অভ্র প্রশ্ন করে কোথায় ছিল তাহলে কি বলবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে আসে অনুহি। তবে বাড়িটা বেশ শান্ত। অনুহি দ্রুত রুমে আসে। তবে অনুহি যেভাবে রুমের দরজা দিয়ে এসেছিল সেভাবেই আছে। অনুহি দরজা খুলে ভেতরে আসলো। তাকিয়ে দেখে অভ্র নেই। অভ্র গেল কোথায়? গোসল শেষ করে অনুহি বাহিরে আসে। তানিয়া ভাবিকে ডাকে, ভাবি, অভ্রকে রুমে দেখলাম না, ও কোথায়? অভ্র তো এখনো বাড়িতে আসেনি। তুমি লেট করছিলা, ভাবছিলাম হয়তো তোমরা ঘুরতে গেছো, কিন্তু তুমি তো জানোই না অভ্র কোথায়। তাহলে সে কই? কল করো। আচ্ছা। অনুহি ভিতরে আসে। কিভাবে কল করবে? অভ্রের কাছে তো ফোন নেই। কিন্তু অভ্র ফেরা না ফেরা নিয়ে ওর কি আসে যায়। কিন্তু অভ্র গেল কোথায়? দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষ হয়। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। অভ্রকে খুঁজেছিল কয়েকবার তার মা, কিন্তু অভ্র তো নেই। অনুহির প্রচণ্ড রাগ জমেছে। বিশেষ করে তার মনে একটা চিন্তা ঘুরছে, আর সেটা হলো তিন্নিকে নিয়ে হয়তো অভ্র ঘুরতে গিয়েছে। দুজনের যা মাখামাখি দেখেছে তাতে অনুহির প্রচণ্ড মেজাজ খারাপ। আজকে অভ্র আসলে ওর কপালে যে খারাপ অবস্থা লেখা আছে সেটা অভ্র জানেই না। অনুহি সোফাতে বসে আছে, অভ্রের জন্য অপেক্ষা করছে সে। রাত 8টা বাজে। কলিং বেলের শব্দ হয়। অনুহি দ্রুত গিয়ে দরজা খোলে। দরজা খুললেই দেখতে পায় অভ্র দাঁড়িয়ে আছে, পেছনে হাত গোজা। অনুহি রেগে অভ্রের দিকে তাকায়। কিরে, কোথায় ছিলি তুই? সারাদিন কোনো খোঁজ খবর নাই কেন? কার সাথে ছিলি? সারাদিন পর রাতে কেন বাড়িতে আসলি? অনুহির প্রশ্নের কোনো জবাব দেয় না অভ্র। এক তোড়া লাল গোলাপ পেছন থেকে অনুহির সামনে মেলে ধরে অভ্র। অনুহির মুখের দিকে তাকিয়ে অভ্র বলে, তোমাকে দেখিবার যে সুখ আমি পেয়েছি পৃথিবীর অন্য কিছুতেই পাইনি। সহস্র শতাব্দী অপলক তাকিয়ে দেখলেও এ তৃষ্ণা মিটিবার নয়। পৃথিবীর বিরুদ্ধে গিয়ে তোমাকে জয় করার এক তীব্র ইচ্ছা আমার। এক আকাশ দুঃখ গিলে পূর্ণতার চুম্বন আঁকবো তোমার ঠোঁটে। অনুহির দিকে ফুলগুলো বাড়িয়ে রেখেছে অভ্র, কিন্তু অনুহির রাগে মুখটা কিছুতেই ঠিক হচ্ছে না। অভ্র বুঝে যায় অনুহি তার থেকে ফুলটা আর নেবে না। অভ্র পাশে তাকায়। বাড়ির ডাস্টবিনটা সামনেই রাখা। অভ্র ফুলের তোড়াটা অনুহির দিকে ছুঁড়ে দেয়। অভ্র কোনো কথা না বলে বাড়ির ভেতরে আসে। নিজের রুমের দিকে যাবে, তখনই ওর মা রেহানা বেগম অভ্রকে ডাক দেয়। অভ্র, সারাদিন কোথায় ছিলি রে? বাইরে ছিলাম একটু। সকালে না বলে গেছিলি কেন? একটু কাজ ছিল মা। আর এভাবে না বলে বাহিরে যাবি না বলে দিলাম। আচ্ছা, রুমে গেলাম। অভ্র রুমে চলে আসে। বিছানায় বসে একটু রেস্ট নেয় ও। ওয়াশরুমে যাবে ঠিক তখনই অনুহি রুমে প্রবেশ করে। অভ্র উঠে দাঁড়ায়। উনি সোজা অভ্রের সামনে এসে দাঁড়ায়। অভ্রকে বলে, কি সমস্যা? প্রশ্ন করছি, তার কোনো উত্তর নেই কেন? তিন্নির সাথে এত কিসের পীড়িত তোর? অভ্র কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ঠাস করে খুব জোরে অভ্রের গালে একটা চড় পড়ে। অভ্র অবাক হয়ে অনুহির দিকে তাকায়। অনুহি অনেক রেগেই আছে। অভ্র মাথা নিচু করে নিয়ে গালে হাত দেয়, তারপর আস্তে গলায় বলে, কি সমস্যা আপনার? আমি আবার কি করলাম এখন? মারলেন কেন? সব সময় কি টিচারগিরি দেখাতে হবে? চুপ কর বজ্জাত ছেলে, এতক্ষণ কোথায় ছিলি? তোর তো ভার্সিটি কখন শেষ হয়ে গেছে। বাড়িতে কেন আসিসনি? কার সাথে ছিলি? কেন রাত করে বাড়িতে আসছিস? জানিস না তোর জন্য টেনশন হয় বাড়ির মানুষের? অভ্র চুপ, কোনো কথা বলছে না। রাগ লাগছে ওর, কারণ অভ্র এতদিনে যা ইচ্ছে করেছে কিন্তু কাউকে এত কিছু বলেনি, এটা প্রথম। এর জন্য বিরক্ত হচ্ছে। অবশ্য বিরক্ত হওয়ার পেছনে কারণ হলো অনুহি তো তাকে পছন্দ করে না, অভ্রকে তো হাজব্যান্ড হিসেবে মেনে নেয়নি। বরং বিয়ের দিন থেকেই অনুহি অভ্রকে তার উপর অধিকার দেখাতে বারণ করেছে। তাহলে এত কৈফিয়ত কেন দেবে অভ্র?
কেন সে নিজের মতো করে চলবে না? অভ্র কথা বলছে না দেখে আরেকটা চর দিয়ে অনুহি বলল, কথা বলছিস না কেন? আর ওই তিন্নির সাথে কি হ্যাঁ এত ঘেঁষাঘেঁষি করে কথা বলছিস কেন? হাত ধরছিলি কেন তোর? খুব শখ মেয়েদের হাত ধরার, তাই না? তাতে আপনার কি? আপনার কি সমস্যা? আর তিনি আমাকে ভালোবাসে, অনেক আগে প্রপোজ করেছিল। ও অভ্র আর কোনো কথা বলল না। সে সোজা গিয়ে ওয়াশরুমের দরজা আটকে শাওয়ার ছেড়ে দেয়। আজকে সারাদিন কি করেছে জজের সাথে সেসব কিছু ভাবতে থাকে অভ্র। অভ্র যে একটা পাগলাটে সাইকো ছেলে, রেগে গেলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বাড়িতে সে একটা দুষ্টু বাচ্চা টাইপ একটা ছেলে। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছে অভ্র। কিছু ভালো লাগছে না ওর। অনুহির কথা ঘুরছে মাথায়। অনুহি অভ্রের সাথে এমন কেন করছে? অভ্র তো তেমন কিছুই করে না অনুহির সাথে। অনুহিকে তো খুব যে জ্বালায় তাও না। আর যার সাথে ইচ্ছে অভ্র কথা বলবে তাতে অনুহির কে? অকারণেই চর খায় অভ্র। এভাবে চলতে থাকলে তো তাকেই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কিভাবে অনুহিকে তার বশে আনা যাবে, এসবই ভাবছে অভ্র। অভ্রকে ছাদে যেতে দেখেছিল অনুহি, কিন্তু কিছু বলেনি। অভ্রের কথাগুলো ওর কানে বাজছে, তাই তো অভ্র যা ইচ্ছা করবে তাতে ওর কি? সে তো নিজেই অভ্রকে তার প্রতি সব ধরনের অধিকার থেকে সরিয়ে দিয়েছে। তাহলে অভ্র যা খুশি করবে তাতে ওর কি? অনুহি রুমে বসে এসব ভাবছে আর রাগও হচ্ছে, কিন্তু কেন রাগ হচ্ছে অনুহি তা বুঝতে পারে না। অভ্র ছাদে দাঁড়িয়ে অনুহির বলা কথাগুলো ভাবছে। হঠাৎ কারো ধাক্কায় অভ্রের ভাবনার জগৎ ছেদ ঘটল। তাকিয়ে দেখে তানিয়া ভাবি এসেছে। ও ভাবি, তুমি কখন এলে? সেই কখন থেকে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না ভাবি, তুমি কখন আসলে? বুঝেছো, তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো। বিয়ে হবার পর থেকে ঠিক মতো কথা বলো না, বাড়িতে থাকো না। কি হয়েছে? কই না তো। কেন চান্স হয়নি আমি? কি যে বলো তুমি। নো, কি হয়েছে বলো তো। কিছু তো একটা হয়েছে যেটা তুমি বলতে চাচ্ছ না, তাই না? আরে না, এমন কিছু হয়নি। অনুহির সাথে কিছু হয়েছে। মেয়েটা অনেক ভালো, তুমি বাড়িতে ছিলে না, দুপুরে না খেয়ে তোমার জন্য বসেছিল। তাহলে এমন মেয়ের সাথে ঝগড়া তো হবে না? তাহলে একা একা থাকো কেন? এমন কিছুই না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কবে আসবে বলো তো? সদস্য? সে কে? আমি কবে আঙ্কেল ডাক শুনবো? আরে যাও, কি যে বলো। ওরে আমার লজ্জাপতি ভাবি রে, বলো বলো, কবে কাকু ডাক শোনাবা? দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় গিয়েছিলে? কাজ ছিল তাই? কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? ওহ আচ্ছা, চলো নিয়ে যাই। অনুহি না খেয়ে বসে আছে, ডিনার করবা? চলো। ছাদ থেকে চলে আসে দুজন। অনুহিকে খাবার টেবিলে ডাকা হয়। সবাই একসাথে খেতে বসলো। অনুহি রাগে রাগে চোখে অভ্রের দিকে তাকাচ্ছে। অভ্র কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে অভ্র রুমে আসে, বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। কিছু সময় পর অনুহি রুমে আসে। রুমে এসে সোজা ড্রেসিং টেবিলের সামনে আসে অনুহি। নিজের পার্সোনাল ব্যাগ থেকে একটা ফোন বের করে অভ্রের কাছে এসে সেটা বাড়ি দিয়ে বলে, এই নে তোর ফোন। আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে তাই দিলাম। অভ্র ফোনের দিকে তাকালো। আইফোন 30 প্রো। ফোনটা বেশ দামি, তাই দেখে অভ্র বলল, আমি নেব না ফোন, আমি নিজে কিনতাম, কিন্তু এখন প্রয়োজন নেই তাই কিনছি না। ঢং করবি না। করছিস তো না কিছু? তুই ফোন কিনবি মানে টাকা কোথায় পাবি? আমার কাছে টাকা আছে, জমানো টাকা। এত দামি ফোনের দরকার নেই, লাগবে না। জমাইছিস নাকি পার্ট টাইম ট্যাক্সি চালিয়ে সেই টাকা দিয়ে কিনবি? তাতে কি, তবুও তো নিজের টাকার জিনিস, সৎভাবে আয়। তোকে নিতে বলছি না? বেশি রাগ ওঠাবি না বলে দিলাম। জলদি ফোনটা ধর, না হলে একটা আছাড় দিব কিন্তু। ভয়ে ভয়ে অভ্র ফোনটা নিয়ে নিল। না হলে কখন যে অনুহি কি করে বসে কে জানে। ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলো। ফোনটা বেশ সুন্দর। অভ্র ফোন ঘাটাঘাটি করছিল। অনুহি বলে, ফোন টেপা বাদ দিয়ে পড়তে বস, সামনে এক্সাম। নতুন ফোন একটু দেখি কি কি আছে। তাছাড়া আমার ভার্সিটিতে চাকরি করা বউ নতুন ফোন কিনে দিয়েছে, একটু না টিপলে হয়? তোকে পড়তে বসতে বলছি না? সবসময় এভাবে ধমক কেন দেন?
একটু ভালোবেসে সুন্দর করে আদর দিয়ে বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি, সেটা হবে না। আপনার এই ছোট মাথার উপর কেমন করে নাচবো? তাছাড়া আমি উঠবই বা কেমন করে? এই যে শুরু হয়ে গেল, ফাজলামি করিস। তাহলে কি রোমান্স করব? অফরের কথা শুনে উনি ঠাস করে একটা চল লাগিয়ে দেয় অফরের গালে। অভ্র গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে ভদ্র অভ্র মজা পাচ্ছে। অনুহিকে রাগানোর জন্য সে প্রস্তুত। অনুহি রেগে বলে, তোকে পড়তে বসতে বলছি না? আপনার হাতটা কি নরম, আরেকটা আলতো করে চর দিন তো, ভালো লাগছে। তোকে তো আমি। কথাটা অনুহি শেষ করতেই অভ্র অনুহির একদম কাছে চলে আসে। অনুহি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে পিছিয়ে যায়। অভ্রের মুখে শয়তানির হাসি। অভ্র সাহস নিয়ে বলে, আমাকে কি থামলেন কেন বলেন? তুই সরে দাঁড়াবি, না হলে? হ্যাঁ, না হলে আমাকে কি বলেন? দেখাচ্ছি, দাঁড়া। আপনার রাগী চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দেই, তবে দাঁত দিয়ে নয়, ঠোঁট দিয়ে আলতো করে কামড় দেব। ব্যথা পাবেন না, বরং আদর পাবেন। তোর রোমান্টিকতা বের করছি। অনুই কথাটা বলেই আবার অফ্রকে থাপ্পড় মারতে এলো। তবে এবার অফ্র একটু সরে এসে অনুয়ের হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিল পেছনের দিকে। তারপর হাত দুটো ধরে পেছন থেকে জড়িয়ে ধরল অফ্র। অনুই নিজেকে ছাড়ানোর জন্য মোচামুচি শুরু করে দেয়, কিন্তু অভ্র কাঁধে মাথা নিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ম্যাম্বো, এত রাগ ভালো না। এত রাগ করলে ব্লাড প্রেশার বেড়ে যায়। তখন যদি আমি পাশে না থাকি তাহলে কিছু হলে কে দেখবে? তখন আমার এই সুন্দরী বউটা তো অসুস্থ হয়ে পড়বে। আমি কি থাকতে পারবো তখন? আর তাছাড়া আমি কিন্তু আপনার দেওয়ার সব চোর ফেরত দিতে পারি, বুঝেছেন? অব্র, ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। কিছু করতে পারবেন না, আপনি খালি চর মারতে পারেন, কিন্তু বাকি কাজ তো আমার করতে হবে। অনুহি চুপ হয়ে গেল। অনুহির কেমন যেন অন্যরকম লাগছে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। অনুহির কান হলো আরও একটা স্পর্শকাতর জায়গা, সেখানে অভ্রের নিঃশ্বাস পড়ছে। কেমন যেন অন্যরকম আবেগ অভ্রের কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করছে। অভ্র দুঃসাহসী একটা কাজ করে, অনুহির কানে একটা চুমু দেয়। তারপর ডান গালে চুমু দিয়ে অনুহিকে ছেড়ে দিল অভ্র। তারপর সোজা পড়ার টেবিলে এসে পড়তে বসে। অনুহি চমকে যায়, কি হলো এটা? অভ্রকে কিছু বলতে যেও থেমে যায়। অভ্রকে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ে অনুহি। খুব শীত করছে ওর, হঠাৎ গা কাঁপছে ওর। অভ্র কিছু সময় বই পড়ে নিজের জায়গাতে গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে অনুহের। অভ্রকে ঘুমাতে দেখে শয়তানি করতে ইচ্ছে হয়, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। এসির পাওয়ার বাড়িয়ে দেয়। রুমটা তখন বেশ শীত শীত বিরাজ করছে, কিন্তু কি করবে? তখনই মাথায় আসে অভ্রকে ঘুম থেকে ওঠাবে গায়ে পানি ঢেলে। সে দ্রুত ওয়াশরুমে চলে যায়, এক বালতি পানি নিয়ে আসে অভ্রের কাছে। অভ্র ঘুমাচ্ছে অঘোরে। অনুহি কাউন্ট ডাউন করে অভ্রের উপর দিল এক বালতি পানি ঢেলে। সাথে সাথে অভ্র লাফ দিয়ে উঠে চিৎকার করে বলে, মাগো, কই তোমরা? ছাদ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। আল্লাহ, বাবা কেমন ছাদ করলো? এই, তোর ন্যাকামি বন্ধ করবি? চুপ থাক। অভ্র এতক্ষণ ঘুমের ঘোরে অনুহিকে দেখেনি। অভ্র তাকায় অনুহির দিকে। অনুহির খোলা চুলে অসম্ভব সুন্দর লাগছে। অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবে কখনো অনুহিকে দেখেনি অভ্র। অনুহিকে খোলা চুলে যে কতটা সুন্দর লাগবে অভ্র কখনো ভাবেনি। অভ্র অনুহির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। অনুহি ঝাড়ি দিয়ে বলে, উঠবি নাকি আরেক বালতি পানি দেব? উঠছি। শালা কি কপাল, কোথায় বউর চুমু খেয়ে ঘুম ভাঙবো তা না, পানির ঝাপটায় ঘুম ভাঙছে। আদর করে ঘুম ভাঙাতে পারবে না। কি? ওই কি বললি, আবার বলতো? না, কিছু বলি নাই, খালি ঝাড়ি দেন কেন আমাকে? চুপ, খালি বাদরামি, বেশি কথা বলিস। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি এক এমন মেয়ে জন্ম দিয়েছ, একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আল্লাহ, আমার যে কি হবে। ওই আবার কি বিড়বিড় করতেছিস? তোকে আমি কিছু না, উফ, দাজরাইল মেয়ে। অভ্র আর দাঁড়ায় না,
কথাটা বলে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। দ্রুত গোসল করে বাহিরে আসে। ততক্ষণে বাড়ির সবাই খাবার টেবিলে বসা। অভ্র গিয়ে বসলো খাবার টেবিলে। তারপর অভ্র বসে খাবার খেতে থাকে। তখনই আশরাফ সাহেব বলে, অভ্র, তোর লেখাপড়া কেমন চলছে? তোকে তো বলেছিলাম বিজনেস দেখাশোনা কর, তা না, গ্র্যাজুয়েট শেষ করে নিজের মতো যা ইচ্ছে করবি বললি। কেমন করছিস পড়াশোনা? এই তো বাবা। আব্বু, আপনার ছেলে একটু লেখাপড়া করে না। সে কি করে জানেন? সে শুধু মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়। একবার এই মেয়ে, আরেকবার সেই মেয়ে, এমন করে সারাদিন ভার্সিটিতে গিয়ে। অভ্রের গলায় পানি আটকে যায়, একদম আকাশ থেকে পড়ে যেন। সে তো অবাক হয়েছে, সাথে বাড়ির সবাই অভ্রের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অনুহি যে এসব বলবে অভ্র তো কল্পনাও করেনি। অনুহির মুখে শয়তানির হাসি, সেটা অভ্র ঠিকই বুঝতে পারছে। অভ্র যে কিনা মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থেকেছে, আর আজ তাকে এটা শুনতে হলো। অনুহি পুরো ফাঁসি দিল অভ্রকে। কি ব্যাপার অভ্র, এসব কি শুনলাম? সত্যি কি তাই? অনু কি বলে? মা, আমি এসব ও এগুলোই করে। ফার্স্ট ইয়ারের তনি নামের মেয়েটার সাথে হাতে হাত ধরে বসে থাকে। বিশ্বাস না হলে ওর বন্ধুদের সাথে জিজ্ঞেস করেন। অভ্রের মুখে খাবার ছিল, সেটা চিবোতে ভুলে গেছে। অনুহির দিকে তাকালো সে। অনুহি অভ্রের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অভ্র, বৌমা যা বলছে তা কি সত্যি? অভ্র তার বাবার ঝাড়ি শুনে আরো ভয় পেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার বৌমা মিথ্যা বলছে। আমি এমন কিছুই করি না। না আব্বু, আপনার ছেলে মিথ্যে বলছে, আমার কাছে প্রমাণ আছে। একদমই না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলছে। আমি একদম ভালো ছেলে, সবসময় পড়াশোনা করি, কোনো মেয়ের আশেপাশেই যায় না। অভ্র এমনই, বৌমা থাকতে সে অন্য মেয়েদের দিকে যায়। বেয়াদব। মা, তুমিও? অনুহি, আমাদের অভ্র মোটেও এমন না। মিথ্যে বলো কেন? আমি জানি সে কেমন ছেলে। এসব বাদ দাও তোমরা, এমন কথা বলবা না। তানিয়ার কথা শুনে অনুহির মুখে হাসিটা চলে যায়। অভ্রের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। অভ্র বুঝতে পারে না অনুহি কেন রাগ করলো। বেশ তো মুচকি হাসছিল। তবে অভ্রের পক্ষে কেউ থাক বা না থাক, তানিয়া ভাবি ঠিকই অভ্রকে বিশ্বাস করে, অভ্রের পক্ষে কথা বলবে। হয়েছে হয়েছে, এবার সবাই চুপ করে খেয়ে নাও। অনেক বক বক করা হলো। আর কেউ কোনো কথা বলল না। সবাই খেয়ে যে যার রুমে চলে আসে। অভ্র রুমে এসে ফোন চাপতে থাকে। একটু পর অনুহি আসলো রুমে। অনুহিকে দেখে অভ্র মুচকে হাসে। অনুহি রেগে যায়, প্রশ্ন করে, এভাবে হাসছিস কেন? না এমনি, তবে আমাকে পচাতে গিয়ে নিজেই রেগে গেলেন। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? অনুহি রেগে ঝাড়ি দিয়ে কথাটা বলল। অভ্র ভয় পেয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। অভ্র এমন একখান বউ পেয়েছে, সে পুরাই একদম কাঁচামরিচ। অভ্র ফোন চালাচ্ছিল, তখন কল আসে। অভ্র রিসিভ করে সাকিবের কল করেছে। হ্যাঁ ভাই, কি হয়েছে? আবির, ক্লাবে আই তো। আচ্ছা। অভ্র দ্রুত বের হয় ক্লাবের জন্য। ক্লাবে এসে অভ্র ভেতরে প্রবেশ করে। সেখানে রাজকে দেখতে পায় অভ্র। রাজকে বসে আছে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে। কি হয়েছে ভাই? রাজ কি বলে শোন। ওর সাথে কথা বলার ইচ্ছে নেই। ওই রাখ তোদের ঢং, আমি এখানে আসছি ডিল করতে। শোন, আমি তোদের সবাইকে 5 কোটি টাকা দেব। আমার বিজনেসে ঝামেলা করবি না। ভার্সিটিতে আমার লোকদের যেন বাধা দেয়া না হয়। শোন রাজ, তোর সাথে আমার এর আগে কখনো কথা হয়নি, তবে তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপর যদি না শুনিস, কসম তোকে মেরে ফেলবো। আমরা তোকে চিনি, কিন্তু তুই আমাদের চিনিস না। আমাদের উপর নজর রাখার চেয়ে বরং তুই নিজেকে সাবধানে রাখিস, না হলে কখন কি হয়ে যাবে বুঝতেও পারবি না। অভ্র বের হয়, জলদি বাড়িতে যেতে হবে তার, দেরি হয়ে যাচ্ছে। অভ্র বাড়িতে ঢোকার আগেই একটা ফুল কিনে আনে অনুহির জন্য। অনুহি কখন থেকে রেডি হয়ে অভ্রের জন্য বসে আছে। অভ্র রুমের দরজায় টোকা দেয়। অনুহি দরজা খুলে দিল। অনুহিকে দেখেই অভ্র হাঁ হয়ে যায়। এত সুন্দর করে শাড়ি পরেছে, তবে শাড়ি পরাতে অনুহির পেট কোমর দেখা যাচ্ছে। অভ্র সেদিকে না তাকিয়ে অনুহিকে বলল, ম্যাম,
তুমি হলে আমার সেই স্বপ্ন, যাকে আমি নীরবে গোপনে কল্পনাতে দেখি। তোমাকে আঁকড়ে ধরি, তোমাকে ভালোবাসি। অনুহি অভ্রের থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলল। অভ্র কিছু মনে না করে একটা মুচকি হাসি দিল। অনুহি রেগে বলে, তোর প্রপোজের গুষ্টি কেলায়। কোথায় গিয়েছিলে হ্যাঁ? বাইরে। আমার যেতে হবে, আজকে ফাংশন আছে ভার্সিটিতে। তুই গেলে আয়, না গেলে যা খুশি কর। আপনি কি শাড়ি পরে যাবেন? কেন, কোনো সমস্যা? শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরেন, বোরখা পরেন। পরবো না। অভ্র আর কিছু বলল না। সে একটা শার্ট পরে বের হলো। নিচে আসতেই তানিয়া ওদের দুজনকে দেখে বলে, উনি কালো রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ পরেছে আর চুলগুলো ছেড়ে ভার্সিটির জন্য বের হয়েছে। তাকে দেখতে যে খারাপ লাগছে এমন না, অনুকে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে, যার জন্য অভ্র অনুহিকে বারণ করেছিল। কিন্তু অনুহি তো নিজের কথা ছাড়া কারো কথা শোনেই না। আর এসব দেখেই অভ্রের অনেক খারাপ লাগে, সাথে রাগও হয়। অভ্রের ভালো লাগা খারাপ লাগাতে তো অনুহির কোনো যায় আসে না। বাসার বাইরে এসে অভ্র তার বাইক বের করলো। ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব, আমার গাড়ি আছে। তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হয়ে যায় অভ্রের। বাইক নিয়ে চলে আসে ভার্সিটিতে। অনুহিও গাড়িতে করে ভার্সিটিতে আসে। ভার্সিটিতে আজকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক নামি দামি লোকজন এসেছে ভার্সিটিতে। 10 বছর পূর্তি অনুষ্ঠান আজকে। অভ্র এসে বসলো ওর বন্ধুদের কাছে। তিন্নি মেয়েটাও আছে সেখানে। অভ্রের মন খারাপ লাগছে অনেক। নেহাল বলল, কিরে তোর কি মন খারাপ? না। কেমন আছো অভ্র? ভালো আছি, তুমি? ভালো। তোমার মন খারাপ কেন? কই, মন খারাপ না। অভ্র আর কিছু বলল না। সবাই যে যার মতো গল্প করছে। হঠাৎ একটা গাড়ি প্রবেশ করে ভার্সিটিতে। গাড়ি অনুহির। অনুহি গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামতেই একটা দমকা বাতাস অনুহির চুলগুলো মুখের উপরে আছড়ে পড়ে। অনুহি সেগুলো ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে যায়। ঠিক এই মুহূর্তে অনুহিকে ভীষণ সুন্দর লাগছিল। অভ্র সহ ভার্সিটির সব স্টুডেন্ট, টিচার আরও যারা এসেছে তারা অনুহিকে দেখতে থাকে। কতগুলো ছেলে আর মেয়ে অনুহির কাছে যায়। অভ্র ওদের মধ্যে কয়েকজনকে চিনে আবার চিনে না, মানে ওনারা সবাই অভ্রদের সিনিয়র, অনুহির ফ্রেন্ড ওরা। অনুহির কাছে গিয়ে রাকিব ছেলেটা অনুহির চুলে হাত দিয়ে টেনে বলে, কিরে দোস্ত, আজকে তো তোকে মারাত্মক সুন্দর লাগছে, কেমনে কি বলতো? চুলে হাত দিস কেন? লাগছে তো, ছাড়। তখনই সুমন নামের ছেলেটা অনুহের হাত ধরে টেনে আনতে থাকে। বাকিরা ওদের সাথেই আসতে থাকে। অভ্র এসব কিছু অপলক তাকিয়ে দেখছে। কিছু বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না। কি করবে সে জানে না। নেহাল তো পাশ থেকে বলেই বসে, অভ্র ভাই, ম্যামকে দেখে সেই সুন্দর লাগছে। আমার মনে হয় ওই যে ছেলেটা হাত ধরে নিয়ে যাচ্ছে উনি ম্যামের হাজবেন্ড হবে। কি সুন্দর মানিয়েছে বল। আসলেই ম্যাম যেমন সুন্দর ওই ভাইয়াটাও সুন্দর আছে, অনেক ক্লোজ বোঝা যাচ্ছে। অভ্রের মাথা পুরো গরম হয়ে যায়। অভ্র আর সিয়ামের মাথায় জোরে দুটো গাট্টা দিয়ে বলে, শালা, পরের বউয়ের দিকে নজর দিতে লজ্জা করে না তোদের? চোখ নিচে কর। নিজেই তো গতকাল তাকিয়েছিলি, আবার আমাদের জ্ঞান দিতে আসছিস। সর, দেখতে দে ম্যামকে। দূর থাক তোরা। অভ্র কথাটা বলেই সেখান থেকে চলে যায়। অনুহি অভ্রকে চলে যেতে দেখে অভ্রকে দেখা মাত্রই অনুহি তার ফ্রেন্ড সুমনের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ভার্সিটির পেছনের দিকে অভ্র যেতে থাকে। অভ্রের কিছু ভালো লাগছে না। নিজের বউয়ের হাত অন্যজন ধরবে, তাকে স্পর্শ করবে, অথচ অভ্রের যেন বলার কিছুই নেই। ভার্সিটির পেছনে একটা ছোট্ট দিঘি, সেখানে বসার জায়গা করা আছে। অনেকেই এখানে এসে বসে আছে। অভ্র গিয়ে একটা বেঞ্চে বসলো। কিছু ঢিল নিয়ে দিঘির পানিতে ছুঁড়ে মারছে। দিঘিতে অনেক সাদা শাপলা ফুল ফুটে আছে। অভ্র সেসব দেখছে। বেশ কিছু সময় পর নেহালরা আসে। অভ্রের পাশে বসে নেহাল বলে, কি ব্যাপার, তোকে সারা জায়গা খুঁজলাম আর তুই কিনা এখানে এসে বসে আছিস, কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোরা যা, অনুষ্ঠান অ্যাটেন্ড কর, আমার ইচ্ছে করছে না। আরে রাখ তোর অনুষ্ঠান, কি হয়েছে তোর তাই বল আগে।
কিছু না, তোরা চুপচাপ বসলে থাক, না হলে গেলাম আমি। আচ্ছা যাস না, বসছি আমরা। কিন্তু তোর মুড অফ তো ভালো লাগছে না, কি করা যায় বলতো? চল, গিটার আছে যখন গান গাই। অভ্র গিটার হাতে নিল, টিউন ওঠাতে শুরু করে। কয়েক মিনিট পর অনুহি সহ ওর সব ফ্রেন্ডরা এখানে আসে। অভ্র তাদের দেখেনি, ওরা কিছুটা দূরের বেঞ্চে এসে বসেছে। অভ্র গিটার বাজিয়ে গাইতে থাকে। আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। আমি তো তোমাদের পথের কাটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকাই দায়। এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয় না। কি যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে। অভ্র গানটা গেয়ে শেষ করে থামলো। তখন কতগুলো চোখ অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্র নেহালের কাছে গিটার নিয়ে যখনই উঠে চলে আসতে যাবে, তো এমন সময় চোখ চলে যায় দূরের বেঞ্চে বসে থাকা অনুহিদের দিকে। সবগুলো হেসে হেসে গল্প করছে। অভ্র আর নিজেকে সামলাতে পারে না, অনুহিদের দিকে এগিয়ে যায়। নেহাল পেছন থেকে ডাকে, অভ্র কোথায় যাচ্ছিস? ম্যামের কাছে যাস না, ঝামেলা হবে কিন্তু। অভ্র শোন। দোষ যাস না। কে শোনে কার কথা? অভ্র অনুহিদের কাছে এসে দাঁড়ালো। সুমন অনুহিকে প্রশ্ন করে, অনুহিদোস, তুই কি জানিস তুই আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিস? তোকে দেখলে মন চায় সাথে করে বাড়িতে নিয়ে যাই। তারপর বলতো বিয়ে কবে করবি, নাকি করেছিস? বিয়ে? তোদের মনে হয় আমি তোদেরকে না বলে বিয়ে করব? এখনও দেরি আছে, সবে তো জবটা পেলাম, এখন এসব বিয়ে নিয়ে। অনুহি কথা শেষ করতে পারে না, ঘুরে তাকাতেই দেখে অভ্র এসে দাঁড়িয়েছে। অভ্রকে দেখে অনুহি উঠে দাঁড়ায়। এতক্ষণ সুমন অনুহির হাত ধরে বসেছিল। অভ্রকে দেখে হাতটা ছাড়িয়ে নেয়। সুমন অভ্রকে দেখে বলে, কি ব্যাপার অনুহি, এই ছেলেটাকে দেখে তুই দাঁড়িয়ে গেলি যে? কি ছেলেটা, চিনিস নাকি? হ্যাঁ চিনি, আমার স্টুডেন্ট। আমি আপনার স্টুডেন্ট। কি করেছো তুমি? এখান থেকে যাও বলছি। অনুহি আস্তে গলায় অভ্রকে কথাটা বলল। অভ্র মুচকি হাসে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। অভ্র হেসে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, ফার্স্ট কেমিস্ট্রি এক্সাম তো আমি দিতে পারিনি। প্রিন্সিপাল বলেছিল আপনি সাবজেক্টটা দেখবেন, আপনার সাথে কথা বলতে বলেছিল। আসলে আমি আসতে পারিনি ভার্সিটিতে, আমার বউ অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তো তাই আপনাকে খুঁজেছিলাম অনেকবার, পাইনি। আজকে পেয়েছি, এজন্য ভাবলাম আপনাকে জানিয়ে দিই। সাবজেক্টটাতে পাশ করিয়ে দিয়েন ম্যাম। হ্যাঁ সরি আপনাদের ডিস্টার্ব করলাম। ভাইয়া, আপনাকে চিনি না, তবে আপনার সাথে ম্যামকে বেশ মানিয়েছে। অভ্র সুমনের উদ্দেশ্যে কথাটা বলল। সুমন হাসে। অনুয়ের হাত ধরে এসে অনুই হাত ছাড়ানোর চেষ্টা করে। অভ্র হাসি দেয়। অভ্র একবার অনুয়ের দিকে তাকায়, আরেকবার হাত ধরে থাকার দিকে তাকায়। সুমন বলল, দেখেছিস, সবাই একই কথা বলে। তুই কখনো বুঝলি না আমাকে। কতবার তোকে প্রপোজ করেছি, তুই এমন ভাব দেখিয়ে চলে গিয়েছিস। এবার হচ্ছে না, তোর কথা বাসায় বলেছি, বিয়ে তোকে করব। সুমন, আমার হাতটা ছাড়। যাই হোক, সরি আপনাদের ডিস্টার্ব করলাম। আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অভ্র আর সেখানে দাঁড়ায় না। অনুহি একবার ভাবলো অভ্রকে ডাকবে, কিন্তু কি ভেবে যেন আর ডাকলো না অভ্রকে। অভ্রের প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আছে। বন্ধুদের কাছে আসে, সেখানে একটা পিলার আছে। অভ্র এসে জোরে পিলারে একটা লাথি দেয়, পিলারটা ভেঙে পড়ে। সাথে সাথে নেহালরা এসে অভ্রকে ধরে। অভ্রের মাথা কাজ করছে না, সে সাইকো ক্যারেক্টারে ঢুকে যাচ্ছে। নিজেকে অনেক কষ্টে সামলে নেয়। কি হয়েছে অভ্র, এমন করছিস কেন? তুই ঠিক আছিস? সিগারেট আছে? কি তুই স্মোক করিস? না মানে সিগারেট খাবি তোরা? আমি ধোয়া দেখবো, আছে কিনা বল। না নেই, চল সামনের দিকে। কি হয়েছে তোর? কেমন পাগলামি করছিস? তিনি কোথায় রে? তিনিকে প্রপোজ করবো আমি আজকেই। অভ্র মাথা ঠান্ডা কর। আমি বুঝতে পারছি ম্যাম তার হাজব্যান্ডকে নিয়ে আসছে ভার্সিটিতে। অভ্র সেটা সহ্য করতে পারেনি, কিন্তু সে তো অভ্রর বউ। হ্যাঁ, সে আমার বউ। কি মানে? মানে হতে পারতো, আমার বউ হতে পারতো। থাক তোরা। অভ্র চলে যায় সেখান থেকে। এসব কিছু অনুহি দেখছিল, কিন্তু অনুহি কিছু বলেনি। অনুহি ভার্সিটির ভিতরে অভ্রকে খুঁজে অনেক জায়গাতে, কিন্তু অভ্রকে দেখতে পায় না। অনুহির ডাক পড়ে স্টেজে। অনুষ্ঠানটি
প্রেজেন্ট করার জন্য অ্যাঙ্কারিং শুরু করে দেয়। বেশ কিছু সময় চলে যায়। অনুহি স্টেজ থেকে নামে। ওর বন্ধুরাও অনুহির সাথেই থাকে। অনুহিরা হেঁটে পেছনের দিকে আসে। অভ্রের জন্য কিছুটা মন খারাপ লাগছে। পেছনে এখন তেমন কোনো লোকই নেই, তবে অভ্র এখানে আছে অনুহি তা জানে না। হঠাৎ একটা গাড়ি আসলো সেখানে। গাড়ি থেকে রাজ নেমে অনুহির কাছে আসে। অনুহিকে দেখতে থাকে সে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, মাসুদ, ম্যামকে দেখেছিস? দেখ, ম্যামকে কিন্তু আজ সেই লাগছে। ভাই, মারাত্মক সুন্দর। কি সুন্দর পেটের অংশ। পিছন থেকেও শাড়ি পরার কারণে পিঠ দেখা যায়। একটু শুতে পারলে তো বেশ ভালোই লাগতো। আপনি এত হট কেন ম্যাম? পুরো একদম আইটেম বম। রাজ, ভদ্রভাবে কথা বলো। রাজ অনুহির চুলে হাত নিয়ে নাকের কাছে নিয়ে আসে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করেন? এত আকর্ষণ করছে কেন? রাজ, সরে যা বলছি, না হলে এর ফল ভালো হবে না বলে দিলাম। ইস, তাই নাকি? আমাকে কি চুম্মা দিবেন? ওই, তোকে না বললো সে এখান থেকে চলে যেতে? যা বলছি। মাসুম, এরা কারা? কোত্থেকে এলো এরা? ভাই, আমরা দেখেছি। মাসুদ এগিয়ে এসে সুমনের গালে কয়েকটা ঘুষি দেয়। সুমনের গাল কেটে রক্ত বের হতে থাকে। সে গালে হাত দিয়ে বসে পড়ে। রাজ তারপর কোমর থেকে ছুরি বের করে সুমনের দিকে ধরে বলে, এবার ম্যামকে নিয়ে যা দেখি। আহা মাসুদ, এত রাগ করো কেন? রিল্যাক্স, ম্যামকে লাগবে ওদের না। রাজ, আমার হাত ছাড় বলছি। শুভ না? ভয়ে কেউ আর এগিয়ে আসছে না। পেছনে কেউ নেই বললেই চলে। তবে অভ্ররা আছে দূরে, কিন্তু সে সব কিছুই দেখছে। এবার অভ্র বোঝাবে সে কি জিনিস। সুমনও তার বউকে স্পর্শ করেছিল, কিন্তু অনুহির জন্য কিছু বলতে পারেনি সে। এবার আর সেই সুযোগ দিবে না। রাজকে বোঝাবে অভ্র কি করতে পারে। অভ্র উঠে দাঁড়ায়। নেহালরা বলে, দোস্ত যাস না, শুধু শুধু ঝামেলা বাড়বে। প্লিজ যাস না, ওদের কাছে ধারালো অস্ত্র আছে। আর তাছাড়া ম্যাম তো অন্যের বউ। অভ্র কিছুই শোনে না, রাজের দিকে তাকিয়ে আছে। রাজ অনুহির নাকে হাত দিচ্ছে। অনুহি আর সহ্য করে না, রাজের গালে পরপর কষে 2টা চড় বসিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, তোর বাবা মা তোকে ভদ্রতা শিখায়নি? কার সাথে কেমন ব্যবহার করতে হয় জানিস না তুই? তোর তো সাহস কম না? এই যে তোর শাড়ির আঁচল ধরলাম, এখন যদি টান দিই তাহলে কি হবে বুঝতে পারছিস? যেভাবে শাড়ি পরেছিস তাতে মনে হচ্ছে তোর বাড়িতে ভদ্রতা তোকে শেখাতে পারিনি। আর চর মেরে তুই যে ভুল করেছিস সেটা এখন বুঝতে পারবি। পেছনে থাকা কয়েকজন স্টুডেন্ট সবকিছু দেখতে থাকে। অনুহের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অভ্রের কথা মনে পড়ছে। সে বারণ করেছিল শাড়ি পরতে, তবুও অনুহি অভ্রের কথা শোনেনি। কিন্তু অভ্রও নেই, সেই তো তাড়িয়ে দিয়েছে অভ্রকে। অনুহি অভ্রের কথা ভাবছে। ঠিক তখনই পেছন থেকে একটা হাত এগিয়ে এসে অনুহির শাড়ির আঁচল ঠিক করে ধরল। তারপর রাজের পেট সোজা খুব জোরে একটা লাথি দেয়। লাথি খেয়ে রাজ ছিটকে পড়ে দূরে। অনুহি ঘুরে তাকায়। অভ্র দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিকঠাক করে পরিয়ে দেয়। সেখান থেকে সরিয়ে দেয় অনুহিকে। মাসুদ ছুরি নিয়ে অভ্রের দিকে এগিয়ে আসে। অভ্র মাসুদের হাতে লাথি দিয়ে ছুরিটা ফেলে দেয়। তারপর গালে জোরে ঘুষি দেয় মাসুদকে। মাসুদ গাছের সাথে গিয়ে বাড়ি খেল। অভ্র তার হাতে ছুরি উঠিয়ে নেয়। এবার অভ্র যেন সাইকো ফর্মে চলে আসে। রাজের সবগুলো ছেলেদের গায়ে ইচ্ছামতো ছুরি ঢোকাতে আর বের করতে থাকে। ভয়ে সবাই চুপ হয়ে গেছে। অভ্রের সারা গা রক্তে মাখামাখি। অভ্র রাজের কাছে আসে। রাজ তো ভয়ে জোরে জোরে ঢোক গিলছে। অভ্র যে এতটা হিংস্র জানোয়ারের মতো রাজ কখনো তা বুঝতে পারেনি। অনুহিও অভ্রকে ভয় পাচ্ছে। সে বুঝতে পারে অভ্র এখন রেগে আছে। অভ্র রাজের কাছে আসতে রাজ বলে, এই কাছে আসবি না। কি সমস্যা তোর? টিচারের গায়ে হাত দিয়েছি, তোর সমস্যা কি? দূরে যা, যা বলছি। টিচার? আসলেই টিচার। সে টিচারই তো, আমি তার স্টুডেন্ট। কোন হাত দিয়ে তুই টিচারের হাত ধরেছিলি? তার গালে হাত দিয়েছিলি? চুল ধরেছিলি যেন কোন হাত দিয়ে? ও, ডান হাত দিয়ে। তোর ডান হাত আজকে আমি
অভ্র একটা ইট তুলে নেয়, তারপর অভ্র রাজের বুকে আরেকটা লাথি দিয়ে মাটিতে শুয়ে রাখে। রাজের ডান হাত মেলে দিয়ে গোছার ওখানে পা দিয়ে চেপে ধরল। হাঁটু মুড়ে বসে রাজের হাতের আঙুল বরাবর এক টানা 10 বার ইট দিয়ে চড়ে চড়ে বাড়ি দিতে থাকে। কি ভায়োলেন্স সিন এটা! ভয়ে সবাই চিৎকার করে উঠল। সবার গা কাঁপতে শুরু করছে। রাত চিৎকার করে, কিন্তু সামনের দিকে খুব জোরে সাউন্ড বক্সে গান বাজে তখন। চিৎকার বেশি দূরে যেতে পারে না। অভ্র তবুও থামে না। ছুরিটা দিয়ে রাজের হাত ফুটো করে দেয়। রাজ ওখানেই ব্যথা আর যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলে। অভ্র ছুরিটা হাতে নিয়ে অনুহির কাছে আসলো। অনুহির পাশে সুমন দাঁড়ানো। সুমনের দিকে তাকায় অভ্র। সুমনের অবস্থা খারাপ বুঝে অভ্রের পা ধরে। সে জানেও না সে কেন অভ্রের পা ধরেছে, তবুও ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাই আমার ভুল হয়েছে, আমি কারো হাত ধরবো না, চুলে হাত দেব না, মাফ করে দাও। অভ্র অনু এই কথাটা শেষ করতে পারে না। ঠাস ঠাস করে অভ্র তার গায়ের সমস্ত শক্তি দিয়ে যতটা জোরে পারে ঠিক ততটা জোরে অনুহির গালে দুটো চর বসিয়ে দেয়। অভ্রের দেওয়া চরে তাল সামলাতে না পেরে অনুহি পড়ে যায়। অভ্র অনুহিকে টেনে তোলে। ভয়ে অনুহির বন্ধুরা 2 হাত পিছিয়ে সরে আসে। ওরাও গালে হাত দিয়ে ভয় নিয়ে দাঁড়িয়ে অভ্রকে দেখতে থাকে। অভ্রের সবুজ শার্টে রক্ত লেগে একদম ভিজে আছে। অভ্রকে এতটা ভয়ঙ্কর আগে কেউ দেখেনি। নিহালরাও হাঁ করে তাকিয়ে আছে অভ্রের দিকে। অনুহি গালে হাত দিয়ে দাঁড়ায়। গালটা ফুলে লাল হয়ে গেছে। ফুলবেই তো। জমানো রাগ আর জেলাস নিয়ে চর দুটো অভ্র জোরেই মেরেছে। অনুহি কোনো কথা বলে না। অভ্র ছুরিটা ফেলে দিয়ে অনুহিকে বলে, খুব শখ শাড়ি পরার, শাড়িতে নারী জাতি, কিন্তু তোর মতো জঘন্য দেখতে লাগে শাড়িতে নারী নয়, বরং এই ধরনের শাড়ি পরে পতিতালয়ের মেয়েরা। এটা তোকে বলিনি, বোঝানোর জন্য বললাম। তোকে শাড়ি পরতে বারণ করেছিলাম, শুনলি না। এখন তো ভালো লাগার কথা, সুন্দর করে শাড়ি পরেছিস মানুষকে দেখানোর জন্যই তো। তাহলে কাঁদছিস কেন? মানুষকে তো শরীর দেখানোর খুব শখ তোর, তাই না? তাহলে কান্না করার কোনো মানে নেই। কান্না থামা, না হলে আরও 2টা চর দিব। আর শোন, তুই তোর ফ্রেন্ডসদের নিয়ে থাক, আমি তোকে। অভ্র সবার দিকে তাকায়। জোরে কয়েকবার শ্বাস নিয়ে অনুহের দিকে তাকায়। অনুহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অভ্র নেহালদের দিকে তাকিয়ে বলে, এই নে ক্যাচ, বাইকের চাবি, বাইকটা বাড়িতে পৌঁছে দিস। অভ্র কিছু বলার নেই, গেলাম। অভ্র আর দাঁড়ায় না সেখানে। হন হন করে হেঁটে চলে আসে ওখান থেকে। অভ্র নেই, উনিও নেই। অভ্রকে নিতেই এসেছে। অভ্র তাহলে কোথায়? অভ্র অনুহিকে নিয়ে শপিং মলে প্রবেশ করে। একটা বোরকার দোকানে গিয়ে 5টা বোরকা কিনে দেয় অভ্র, সাথে হিজাব আছে। গাড়ির কাছে এসে অভ্র অনুহিকে বলে, এখানে বোরকা আর হিজাব আছে। এরপর থেকে যদি বোরকা ছাড়া তোকে আমি বাইরে যেতে দেখছি, সেদিন তোর কি হবে নিজেই জানি না। আমি তোকে ভালোবাসি বলে আমার রাগ তোকে কখনো দেখাইনি, আজকে দেখলি না? আর তোর শাড়ি পরে রাজের কথাগুলো খুব ভালো লাগছিল। তোর বন্ধু সুমন তোর গায়ে হাত দিচ্ছিল, খুব মজা পাচ্ছিলি। আমি তোকে ছুঁই না, ভুলে একটু ছুঁইলেই তোর ফোসকা পড়ে, আর অন্যরা ছুঁইলে বেশ মজা। তোর মজা আমি বের করব, বুঝেছিস? আমি না থাকলে আজ কি হতো ভেবে দেখেছিস? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেরোলে ছেলেরা তো বলবেই। তখন বারণ করলাম শাড়ি না পরতে। শাড়ি এই শাড়ির ব্যবস্থা করব আমি বাড়ি গিয়ে। সব শাড়ি আজকে পুড়িয়ে ফেলবো। গাড়িতে ওঠ। ও আরেকটা কথা, এতদিন আমার ভালোবাসাটা দেখেছিস, কিন্তু অবহেলা দেখিসনি। এখন থেকে আমি তোকে আর ভালোবাসি না। আমি তোকে ছোঁয়ার চেষ্টাও করব না। তুই আমাকে কিসের স্বামী হিসাবে মেনে নিবি না। আমি এখন তোকে স্ত্রী হিসাবে মেনে নেব না। যে স্ত্রী তার বন্ধুদের কাছে নিজের হাজবেন্ডকে পরিচয় দিতে ভয় পায়, সেই মেয়েকে আমি আমার স্ত্রীর জায়গাতে কখনোই তো বসাবো না।
অভ্র অনুকে নিয়ে গাড়িতে ওঠে। অভ্র গাড়ি ড্রাইভ করে। অনুই এখনো অবধি একটা কথা বলেনি। অভ্রকে প্রচণ্ড ভয় পাচ্ছে। অভ্র এতটা ভয়ঙ্কর অনুই কল্পনাও করেনি। ভয়ে এখনো অনুই কথা হারিয়ে ফেলেছে। অভ্র দ্রুত গাড়িতে আসে। অনুহির গায়ে নতুন শার্ট জড়ানো আর অভ্র নতুন টি শার্ট পরে বাড়িতে প্রবেশ করে। ওদেরকে দেখে অভ্রের মা বলে, কি ব্যাপার, আজকে তোদের ফিরতে এত দেরি হলো কেন? আর বৌমার গায়ে শার্ট কেন? আর কি হয়েছে ওর? মুখ ফুলে আছে কেন? আল্লাহ, কতগুলো আঙ্গুলের ছাপ! কি হয়েছে অনুহুই? কে কি করলো? কেউ ছুবে না ওকে। অভ্র চিৎকার করে কথাটা বলল। ভয়ে রেহানা বেগম, তানিয়া ভাবি চমকে ওঠে, সাথে অনুহিও চমকে ওঠে। অভ্র যে এত জোরে চিৎকার করতে পারে বাড়ির কেউই জানতো না। বোঝা যায় আজকে কিছু হয়েছে। কেউ কোনো কথা বলে না। অভ্র দ্রুত রুমে চলে যায়। আলমারি থেকে অনুহির সব শাড়ি বের করে। সবগুলো শাড়ি বের করে নিয়ে নিচে আসে। শাড়িগুলো নিচে এসে সব অনুহির সামনে ছুঁড়ে ফেলল। অভ্রের পাগলামি দেখে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। বাড়িতে সবাই আছে, কিন্তু অভ্র চিৎকার করে বলে, তোর শাড়ি পরার অনেক শখ। ছেলে বন্ধুরা, রাস্তার মানুষরা তোকে গিলে খাবে চোখ দিয়ে। খুব এনজয় লাগে। তোর শাড়ি আজকে আমি পুড়িয়ে ছাই বানাবো, এরপর শাড়ির নাম করিস। প্লিজ শাড়িগুলো পুড়িও না, আমি আর কোনো। এই চুপ, একদম চুপ বলছি না, কোনো কথা বলবি না। সবাই শুধু এই দুজনের কাণ্ড দেখতে থাকে। অভ্র রান্নাঘরে গেল ম্যাচ আনতে। সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। ম্যাচ ধরাতে যাবে তখনই রেহানা বেগম অভ্রের হাত ধরে নিল। কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিছিস কেন? পাগলামি করছিস কেন? কি হয়নি সেটা বলো। অভ্র, পাগলামি না করে কি হয়েছে বলো। তোমাদের বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা, ম্যাচটা দে, তুই রুমে যা এখন। শাড়িতে আগুন দিতে হবে না, যা এক্ষুনি। অভ্র অনুহের দিকে তাকিয়ে সোফাতে একটা লাথি দিয়ে চলে আসে। এই সুমন আর রাজকে না মারা অবধি অভ্রের রাগ কমবে না। এভাবে কখনো সে বাড়িতে রাগ করেনি। বাড়িতে অভ্রের মুখ দিয়ে জোর গলায় কেউ কথা বলতে শোনেনি। আর সেই ছেলে আজকে বাড়িতে রেখে পাগলামি করছে। রেহানা বেগম তানিয়াকে বলে, বড় বউ, যাও তো ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো, অনুর গালে লাগাতে হবে, সাথে ব্যথার মলমও আনবা। বোঝা যাচ্ছে অভ্র অনুহিকে চড় মেরেছে। যে রাগ দেখাচ্ছে তাতে এসবের সন্দেহ নেই। তানিয়া চলে যায় এসব আনতে। অনুহির কাছে আসে রেহানা বেগম। অনুহিকে জড়িয়ে ধরে তিনি। অনুহি মায়ের বুকে পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। অভ্রের ভয়ে এতক্ষণ কাঁদতেও পারেনি মেয়েটা ঠিকমতো। রেহানা বেগমকে পেয়ে অঝরে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। কথা আটকে যেতে থাকে কান্নার জন্য। অনেক কষ্টে অনুহিকে শান্ত করে রেহানা আর তানিয়া। কি একটা অবস্থা অনুহির। অনুহিকে কয়েক গাল ভাতে গালে তুলে খাইয়ে দেয় রেহানা বেগম। তারপর ব্যথার মেডিসিন দিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, অনুহি মা, কি হয়েছে? অভ্র যেভাবে রেগে আছে, ওকে কোনোদিন এভাবে রাখতে দেখি না। এতটা রেগে আছে কেন সে? তোকে কেন মারলো? অনুহি এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রেহানা বেগম বলে, আরে পাগলি মেয়ে, এভাবে কান্না করিস কেন? কিছু হবে না তো, আছি তো আমরা। অনুহি, বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো কান্না করো কেন? কান্না থামাও, আমরা আছি তো। বলো কি হয়েছে? অভ্র এমন রিয়াক্ট করলো কেন তোমার সাথে? আম্মু! আরে পাগলি মেয়ে, বল না, কাঁদিস কেন? অনুহি নিজেকে একটু সামলে নিয়ে আজকে সব কিছু বলল। সব শোনার পর রেহানা বেগম বলল, আচ্ছা রুমে যা, এসব নিয়ে তোর ভাবতে হবে না। যা হবার হয়ে গেছে, এখন আর এসব নিয়ে কাঁদবি না। না না, আমি যাব না। ও আমাকে বকা দেবে, অনেক ঝাড়ি দিবে। কিছু বলবে না। এই তানিয়া, যাও তো, অনুকে ওর রুমে রেখে আসো এক্ষুনি। ঠিক আছে মা। এই অনু, চলো তো দেখি ও কি বলে তোমাকে। তানিয়া অনুহিকে নিয়ে যেতে থাকে।
অভ্র বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। রাগটা কিছুটা কমেছে, তবুও কেমন যেন মাথাটা ঝিনঝিন করছে। ওদিকে রাজের কি খবর কেউ জানে না। অনেকবার নেহালদের ফোন এসেছিল, কিন্তু সেটা রিসিভ করা হয়নি অভ্রের। অভ্র দরজা খোলার শব্দ শুনতে পায়। দরজার দিকে তাকিয়ে দেখে তানিয়া ভাবি অনূহিকে নিয়ে ঘরে প্রবেশ করছে। অভ্র উঠে চেয়ারে গিয়ে বসলো। তানিয়া অনূহিকে নিয়ে বিছানায় বসায়। অভ্রকে বলে, অভ্র, যদিও বিষয়টা তোমাদের পার্সোনাল, তারপরও বলি, অনূহি আর এমন করবে না। আর কিছু বলিও না ওকে, প্লিজ। কথা শোনো ভাই, অনু মেয়েটা একটু রাগী, তবে অনেক ভালো। বাচ্চাদের মতো কেঁদে দেখো, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আর যেন কিছু না শুনি এসব নিয়ে। সে আর এমন করবে না। ওকে আর যেন কিছু না বলা হয়, বলে দিলাম। ঠিক আছে, আমি এখন যাই। তানিয়া ভাবি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অভ্র অনুহির দিকে তাকালো। অনুহির চোখ লাল হয়ে আছে, গালের ফোলাটাও কমেছে। রেহানা বেগম গরম ছ্যাক আর ব্যথার মেডিসিন দিয়েছে। অনুহি অভ্রকে ডাকলো। শুনছো? অভ্র কোনো জবাব দেয় না। অভ্র গোসল সেরে ফেলেছে আগেই। অভ্র বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দরজা খুলে বাইরে যাবে। পেছন থেকে অনুহি বলল, কোথায় যাও? জাহান্নামে যাবেন? এবার বলো কেন? আমার ভুল হয়ে গেছে। এবার থেকে কোথাও গেল বোরকা পরে যাব। আপনার ইচ্ছা, আমি কিছু বলবো না। আমাকে এসব শোনানোর প্রয়োজন নেই, আর আমার এসব দেখারও কোনো ইচ্ছা নেই। সরি তো, আর হবে না এমন। বলেছি না, আমাকে সরি বলার প্রয়োজন নেই। কোনো অধিকার দেখছি না সরি বলার। আপনার যা ইচ্ছা করুন, যার সাথে ইচ্ছে ঘুরুন, মজা করুন, সবটা আপনার ইচ্ছা। যদি কারো স্পর্শে আপনার মনে শান্তি বোধ হয়, তাহলে জাস্ট এনাফ ফর ইউ। অভ্র আর কিছু বলল না। সে রুম থেকে বের হয়ে যায়। অনুহি কয়েকবার ডাকে, কিন্তু অভ্র তো সোজা বাড়ির থেকেই চলে যায়। অনুহি বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক ঠান্ডা লাগছে ওর, জ্বর এসে গেছে। ফ্যানটা অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে অনুহি। ঘুমিয়ে যায় সে। অভ্র বাহিরে এসে সাকিব ভাইয়ের কাছে ফোন দেয়। সাকিব বলে, আবির, কি করছিস আজকে ভার্সিটিতে? তোমরা খবর পেয়েছো? রাজকে আমি আদমোড়া করেছি। মনে হয় না সে আর ভার্সিটিতে আসবে। সাবধানে থাকিস আবির। তুই যাকে মারিস সে আধমরা নয়, মরে যায়। সমস্যা হলে কল করবি। সমস্যা? বলো যে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কল করবা। আবির কখনো তোমাদের কল করেনি। সিনিয়র আছো, সম্মান করি। আমি ম্যানেজ করে নিব, বরং তোমরাই সাবধানে থেকো, কল করিও। আরে আবির! অভ্র ফোন কেটে দেয়। সে অনাথ আশ্রমে আসে। সেদিনে সেই হোটেলটা এখন আর নেই। সেখানে অনাথ আশ্রমের একজন কর্মী হোটেল দিয়েছে, আর সেখানে অল্প দামে ভালো মানের খাবার পাওয়া যায়। সেখান থেকে ভালো টাকাও পাওয়া যায়। মাস খানিকের ভেতরে অনেকগুলো টাকা জমেছে, যেগুলো দিয়ে এই পথশিশুদের পড়াশোনা, খাবারের চাহিদা মিটে যায়। আরও একটা রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যানিং করছে অভ্র। সেটাও হয়ে যাবে। তাহলে তখন আর ওদের খাবার, পড়াশোনা, থাকার ঝামেলা থাকবে না। অভ্র এখানে এসে পথ শিশুদের নিয়ে আড্ডা দিতে থাকে। বিকালে নেহাল আসে অভ্রদের বাড়িতে। বাইকের চাবিটা দেওয়ার জন্য কলিং বেল বাজায়। তানিয়া ভাবি দরজা খুলে দেয়। নেহালকে দেখে তানিয়া ভাবি বলে, আরে ছোট দেবর যে, তা হঠাৎ কি মনে করে? হ্যাঁ, এদিকে কি রাস্তা ভুলে? আর বলিও না ভাবি, পড়াশোনার চাপ তো, তাই সেভাবে আর আসা হয় না। তা আমাদের স্যার কোথায়? স্যার বেরিয়েছে দুপুরেই। তবে তোমার পড়াশোনার চাপ নাকি মিথিলার চাপ? গার্লফ্রেন্ড পেয়ে তো আমাদের বাড়ির দিকে আসা যায় না, তখন পড়ার চাপ থাকে, তাই না? না না ভাবি, এসব কি যে বলেন, আমি তো আসতে। তানিয়া, কে এলো? নেহাল এসেছে মা। তা বাহিরে কেন? ভেতরে টেনে আনো কান ধরে, যেন কানটা একদম লম্বা হয়ে যায়। আহা, আসেন স্যার এবার। না না, আমি যাচ্ছি। উনি আন্টি, আপনি যে কি করেন, কান ধরলে তো ব্যথা লাগে। নেহাল কথাগুলো বলতে বলতে ভেতরে প্রবেশ করলো। রেহানা বেগমকে সালাম দিয়ে বসলো তার সামনে। রেহানা বেগম তানিয়াকে বলে, বৌমা, নিহালের জন্য খাবার আনো তো, আর অনুর কি অবস্থা দেখে আসো। তানিয়া রান্নাঘর থেকে নুডলস এনে দেয় নেহালকে। তারপর অভ্রের ঘরের দিকে চলে যায় উনি। নেহাল রেহানা বেগমের দিকে তাকাতেই উনি বলে, তা হঠাৎ আসলি? তোর তো এদিকে খোঁজই থাকে না, ভুলে যাস একদম।
না আন্টিমা, আসলে পড়াশোনা নিয়ে একটু বিজি থাকি, আর বাবার বিজনেস সামলাতে হয় একটু, তাই সময় হয়ে ওঠে না। তা অভ্রের জন্যই তো আসলি, কিন্তু ও তো বাড়িতে নেই। না মানে আসলে ওর বাইকের চাবিটা দিতে আসলাম। এই নিন, ভার্সিটিতে বাইক রেখে এসেছিল, একটু ঝামেলা হয়েছিল তো তাই। অভ্র আজকে রেগেই বাড়িতে। মা, অনুর তো অনেক জ্বর এসেছে। কি হলো? ওকে বাইরে নিয়ে আসো, জলদি মাথায় পানি দিতে হবে, খাবার দিয়ে মেডিসিন দিতে হবে। রেহানা বেগমের কথা মতো তানিয়া অনুহির কাছে যায়। আবার নেহাল ভাবতে থাকে, এই অনুটা কে? তানিয়া ভাবির বোন নাকি? ভাবতে ভাবতে নুডলস গালে পড়ছে। এমন সময় তানিয়া একটা মেয়েকে ধরে নিচে নামছে। মেয়েটার মুখটা চুলের কারণে আর ভাবে ওড়নার কারণে টের পাচ্ছে না নেহাল, কিন্তু যখন সামনে আসে তখনই নেহাল শকড হয়ে তাকিয়ে থাকে অনুহির দিকে। অনুহি ম্যাম এখানে? উঠে দাঁড়িয়ে যায় নেহাল। অনুহিকে দেখেই নেহাল বলে, ম্যাম ম্যাম এখানে? নেহাল, তুমি কেমন আছো? আপনি মানে এখানে কিভাবে? অনু, তোমার নাকি জ্বর এসেছে? অল্প আসছে, চিন্তা নেই। তানিয়া, জ্বরের মেডিসিন দাও তো। আচ্ছা মা। কি ব্যাপার নেহাল, খাচ্ছ না কেন? খাও। অবাক হয়ে কি দেখছো? অনুহি মেডিসিন খায়, কিছুটা সুস্থ হয়। সবাই মিলে গল্প করে। রেহানা বেগম নেহালকে ছাড়েই না অভ্র না ফেরা অব্দি। একবারে রাতে ডিনার করেই যাবে বলে দেয়। নেহালও আর কি করবে, অভ্রের বাড়ি থেকে যায়। অনুহি সোফাতে বসে আছে। রেহানা বেগম আর তানিয়া রান্নাঘরে প্রবেশ করে। নেহাল ভয় আর সংশয় নিয়ে প্রশ্ন করল, ম্যাম কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? হ্যাঁ করুন। আপনি এখানে কেন? মানে আপনি কি ভাবির কিছু হন? কোনো কাজিন হবেন? না। ও তাহলে মানে আপনি এখানে? কেন? আমি থাকতে তোমার সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। আরে ম্যাম, ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার উপর দিয়ে গেল। অভ্র এত কিছু বললো, এত রেগে সে এরকম বড় কাজ করলো, আপনি চুপচাপ শুনলেন। হ্যাঁ শুনছি তো। কি ব্যাপার, তোমরা কি গল্প করো? না মানে আন্টি, আমি আসলে। তুমি কি মানে ম্যাম এখানে কেন? অনু এখানে থাকবে না তো কোথায় থাকবে? কিন্তু এখানে মানে আসলে ধুর, তোমরা কেউ বোঝো না কেন? বেচারা, এইটা আমার ছোট বৌমা, মানে অভ্রের বউ, বুঝেছিস গাধা? কি মানে কবে, কখন থেকে, কিভাবে? আমি জানলাম না কেন? অভ্র তো কিছুই বলেনি। তোমাদের বলেনি অভ্র? না, অভ্র এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। ফোন করো, দেখো কোথায়। নেহাল অভ্রকে ফোন করে। অভ্র কল কেটে নেহালকে টেক্সট করে, বাইক রেখে যা, আমি 1 ঘন্টা পর আসবো। আচ্ছা। নেহাল কিছু বলে না, আর ওরা একসাথে বসে লুডো খেলতে থাকে। অনুহি যে এতটা ভালো বিহেভ করবে নেহালের সাথে, নেহাল বুঝতেই পারেনি। নেহাল মনে মনে ভাবলো, রাগি করা ম্যাম, কিন্তু এখন এখানে এত সুন্দর বিহেভ, বাট অভ্র কেন বললো না? রাত 9টা বাজে। অভ্র বাড়িতে আসে। কলিং বেলের শব্দ শুনতে পায় অনুহি, যে দরজা খুলে দেয়। প্রতিদিন অনুহি দরজা খুলে দেয়, আর অভ্র ফুল বাড়িয়ে কিছু না কিছু ভাবে অনুহিকে প্রপোজ করত। কিন্তু আজকে অনুহিকে সরিয়ে ভেতরে যেতে থাকে অভ্র। অনুহি বলে, কি ব্যাপার, আজকে ফুল কোথায়? রোজ ফুলগুলো ডাস্টবিনে পড়ে থাকে, ফুলের স্থান ডাস্টবিনে নয়। আচ্ছা, কিছু বললে না যে? এমনি এক জিনিস রোজ ভালো লাগে নাকি? এখন এসব বিরক্ত লাগে। শোন, ভিতরে যাব। অনুহিকে আর কিছু না বলে অভ্র ভিতরে আসে। অনুহি অবাক হয়, যে ছেলে তার সাথে কথা বলার জন্য ফুল চকলেট নিয়ে আসতো, পেছনে লেগে থাকতো, সেই ছেলে আজকে কোনো কথাই বলল না। অভ্র ভিতরে এসে নিহালকে দেখে অবাক হয়। দ্রুত নিহালের কাছে গিয়ে বলে, কিরে, তুই তুই এখানে কখন আসলি? বিকালে আসলাম। যাসনি? গেলে কি এখানে দেখতি? আর তাছাড়া আন্টি যেতে দেয়নি, রাতে বিরিয়ানির দাওয়াত দিয়েছে। কেন, তোর কোনো অসুবিধা? আর ছোট ভাবির হাতের চা কিন্তু অনেক সুন্দর, খেয়েছি আমি, তুই তো রোজই খাস। নেহাল কথাগুলো বলেই একসাথে হাসলো। অভ্র অনুহির দিকে তাকায়। ছোট ভাবি বলতে অভ্রের বউ মানে অনুহিকে বুঝিয়েছে। অভ্র কিছু বলে না। অভ্র, যা ফ্রেশ হয়ে আয়, ডিনার করব, তোর বাবাও আসছে, জলদি আয়। অভ্র আর কোনো কথা বলল না। সে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসলো। অনুহি অভ্রের ঠিক সামনে চেয়ারে বসেছে। অভ্র খেতে শুরু করে। পাশে অবশ্য নেহালও আছে। অভ্র খাচ্ছে, আর ওদিকে অনুহি অভ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে,
যে ছেলেকে এত কিছু বলি সে কখনো রিয়েক্ট করে না, আর আজ সারাদিন কেমন ব্যবহার করছে। কিন্তু অভ্র ওদের এভাবে মারলো কেন? কি ডেঞ্জারাস অভ্র। তানিয়া খেয়াল করে অনুই খাচ্ছে না, বরং না খেয়ে অফের দিকে তাকিয়ে আছে। তানিয়া ভাবি অনুহির কাছে গিয়ে বলে, অনুহি এখন খেয়ে নাও, পরে অনেক দেখার সময় পাবে। ইস, মনে হয় কতকাল দেখেনি। কি প্রেম রে। অনুই বেশ লজ্জা পায়, সাথে সাথে চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে নিল, তারপর খেতে থাকে। অভ্র তানিয়া ভাবির দিকে তাকায়। তানিয়া মিটমিট করে হাসছে, হাতের ইশারায় অভ্র বলল, কি হয়েছে? কিছু না, খাও। সবাই একসাথে খেতে থাকে। খাওয়া শেষ করে অভ্র সোজা ছাদে চলে আসে। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে আর কানে ওয়্যারলেস ইয়ারপড দিয়ে গান শুনছে। তখনই ওর মাথায় জোরে একটা গাঁটটা পড়ল। ও মা গো, এই কে রে, এত জোরে মারলি? শালা টির দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়েছে, তাও আবার ম্যামের সাথে। হারামি, তোর ব্যবস্থা করবো আমি। ম্যামকে তুই বিয়ে করেই ছাড়লি। ও তুই, আসলে বন্ধু এখানে একটা বিষয় আছে যে জন্য তোদেরকে কিছু বলিনি। তোর বিয়ের নিকুচি করি। শালা বেঈমান, কাহিনী কি বল আগে। নিহাল কথাটা বলেই আবার অভ্রের পিঠে কয়েকটা চড় পড়ল। অভ্র নিজেকে সামনে নিয়ে বলল, ভাই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করছে তো। উফ, মেয়েদের মতো করছিস কেন? ব্যথা দেওয়ার জন্যই তো মারা। তুই এমন একটা কাজ করতে পারলি বন্ধু? আরে আগে তো আমার কথা শোন, খালি বাদরামো সব শোন আগে। তোকে বলবো বলবো করে বলা হয়নি রে। আচ্ছা বল, কাহিনীটা কি? আমি যা বলবো তা কাউকে বলবি না, প্রমিস কর। যদিও তুই বুঝতে পারবি এসব কথা কাউকে বলার মতো না। আব্বে হালা বল। অভ্র ছাদের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, বুকে হাত বেঁধে নিহালকে বলে, ম্যামের সাথে আমার আনফর্চুনেটলি বিয়ে হয়। ওনার অন্য জায়গাতে বিয়ে হতে যাচ্ছিল, বাট ভুল করে আমার সাথে হয়ে যায়। এটা মায়ের কারণে। বর বিয়ের আগে ভেগে যায় প্রেমিকার সাথে, মা তখনই আমার সাথে ম্যামের বিয়ে দিয়ে দেয়। ভাবছিলাম তোদেরকে সারপ্রাইজলি ইনভাইট করে সব জানাবো, খুশিও হয়েছিলাম ম্যামকে বিয়ে করে। কিন্তু সেই খুশিটা বাসর ঘরে ঢোকার পরেই নষ্ট হয়ে যায়। ম্যাম এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই তোদের কিছুই বলিনি। সাব জানিয়ে দেয় সে আমাকে হাজবেন্ড হিসাবে মেনে নিতে পারবে না। আমি যেন কোনো অধিকার না দেখাই, তাকে যেন স্পর্শ না করি, বরং তাকে ডিভোর্স যেন দিয়ে দিই। এত কিছুর পর কোন খুশিতে তোদেরকে বলবো যে আমি ম্যামকে বিয়ে করেছি? জানিস, মাসখানিক হলো বিয়ে হয়েছে, এখনো আমরা এক বিছানাতে ঘুমাইনি। তাকে আমি টাচ করিনি সেভাবে, আলাদা ঘুমাই। যাই হোক, সব মিলিয়ে তোদেরকে বলবো কিভাবে বল? সেই তো ডিভোর্স দিতে হবে, তখন সব স্বাভাবিক। মাঝখান থেকে যদি জানাই, এরপর ডিভোর্স হলে কি মুখে তোদের সামনে যাব আমি বলতো? কি বলিস এসব? এমন হয়ে থাকিস? হুম। আচ্ছা বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই বা কি করার আছে? ম্যামের মনে আমার জন্য জায়গা করার চেষ্টা করেছি, এরপর যদি না পারি তাহলে তো কিছু করার নেই আর। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি। ডিভোর্স হবে না দেখবি। চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু রাজের কি খবর? ও আর বলিস না, রাজ তো সেখানে অজ্ঞান হয়ে যায়। পরে ওর বাবার লোক এসে ভার্সিটির সবখানে তোকে খুঁজেছে। আমরা তো ভয়ে চলে আসি। হাওয়া বিশাল গরম রে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তবে মনে হয় রাজ কোমাতে যেতে পারে। নতুন হাত তো নষ্ট করে দিয়েছিস, কি হয় কে জানে। ওর ব্যবস্থা ঠিকই করছি। শালার জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না, সব সময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। আর ড্রাগস সেল করবে, তাই না? ওর ড্রাগস সেল করাচ্ছি। ঠিক করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে? ওর বাবা তো এমপি, বুঝিস কিন্তু। সারাদিন যেহেতু কিছু হয়নি, তাহলে আর কিছুই হবে না, আর হলে সেটা দেখা যাবে। দুজনে আরও কিছু সময় গল্প করে চলে আসে। নিহাল ওর বাড়িতে চলে যায়। অভ্র 12টার দিকে রুমে আসে। রুমের লাইট অন করে দেখে অনুহি বিছানায় বসে ফোন চাপছে। অভ্র হাতে মুখে পানি দিয়ে পড়ার টেবিলে আসলো। লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসছে। অনুহি ফোন চাপা বাদ দিয়ে অভ্রকে দেখছে। অভ্র সেটা বুঝতে পেরে মনে মনে বলে, এই ম্যামের আবার হলো কি? এভাবে সব সময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না।
অভ্র তেমন কিছু ভাবে না, কারণ অনুহি যে রাগী আর কঠিন মনের মানুষ তাতে মনে হয় না কখনো অভ্রের প্রতি ভালোবাসা তৈরি হবে মনের ভিতরে। রাত 2টা অবধি পড়ল অভ্র, কিন্তু অনুহি ঘুমায়নি। অন্যদিন তো অনুহি ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে অনুহির কি হলো? এসব ভাবনা বাদ দিয়ে অভ্র ঘুমানোর জন্য ফ্লোরে পাতা তার কাঁথা ও বালিশ নিতে বেডের কাছে আসলো। এখানে এসেই তো অভ্র অবাক, কারণ একটা কাঁথা ও একটাই বালিশ রাখা, যা অনুহির পিঠের নিচে আর কাঁথাটা গায়ের উপরে। অভ্র অনুহির দিকে তাকায়। অনুহি মিটমিট করে হাসছে। ধীর গলায় অভ্র বলল,